তৃষা প্লেটে সাজানো ফুচকার দিকে পরম তৃপ্তিতে তাকিয়ে আছে। এক হাত দিয়ে হিজাব সামলানো আর অন্য হাতে ফুচকা মুখে পুরে তৃষা যখন গাল ফুলিয়ে চিবুচ্ছে, আর্য তখন এক হাতে তৃষার হিজাবের পিন ধরে, যেটা ফুচকা খাওয়ার সময় হাঁ করার দরুন খুলে গিয়েছিল। আর্য এক দৃষ্টিতে তৃষার এমন ছেলে মানুষই খুব কাছ থেকে পরখ করছে। তৃষার ঠোঁটের কোণে ঝালের চোটে সামান্য লালাভা ফুটে উঠেছে। আর্য আলতো হাসল। ও নিজের রুমালটা বের করে তৃষার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আস্তে খান ম্যাম, ফুচকা কিন্তু কোথাও পালিয়ে যাচ্ছে না। তৃষা লজ্জায় আর্যর হাত থেকে রুমালটা কেড়ে নিয়ে মুখ মুছল। সঙ্গে সঙ্গে আর্যর হাতের সঙ্গে সংঘর্ষ হলো ওর হাতের। আর্যর আঙ্গুলের স্পর্শ পেয়ে এক মুহূর্তের জন্য যেন স্থির হয়ে গেল তৃষা। সঙ্গে সঙ্গে লজ্জায় আড়ষ্ট হয়ে নিম্নপানে চাইল তৃষা। পরক্ষণে পূর্বের ন্যায় পুনর্দমে ফুচকা খেতে মনোনিবেশ করল তৃষা। তবে হঠাৎই ওর শরীরটা কেমন অস্বস্তিতে সংকুচিত হয়ে এলো। ওর ডাগর চোখ দুটো হঠাৎ সামনে রাখা এক বেঞ্চের দিকে নিবদ্ধ হলো। আর্য তাৎক্ষণিক তৃষার এই সূক্ষ্ম পরিবর্তন ধরে ফেলল। ও নিচু স্বরে শুধালো, হোয়াট হ্যাপেন্ড তৃষা? আর ইউ ওকে? তৃষা কোনো কথা না বলে সরাসরি সামনের দিকে ইশারা করল। আর্য ঘাড় ঘুরিয়ে দেখল 25-26 বছরের এক যুবক খুব নির্লজ্জভাবে এক দৃষ্টিতে তৃষার দিকে তাকিয়ে আছে এবং নিজের বন্ধুদের সাথে নিচু স্বরে হাসাহাসি করছে। আর্যর মুখশ্রী মুহূর্তেই তপ্ত তামাতে বর্ণ ধারণ করল। ও বলিষ্ঠ পদক্ষেপে ছেলেটার দিকে এগিয়ে গেল। ছেলেটির একদম সামনে গিয়ে ও সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে বাঁকা হাসল। আর্য ছেলেটির কাঁধে এক মালিকানাধীন চাপড় দিয়ে খুব শান্ত কিন্তু তীক্ষ্ণ স্বরে শুধালো, কি হলো ব্রো, পছন্দ হয়েছে? ছেলেটা প্রথমে একটু থতমত খেয়ে গেল, কিন্তু আর্য শান্ত ভঙ্গি দেখে ভাবল হয়তো সমগোত্রীয় কেউ। ও দাঁত বের করে এক বিশ্রী হাসি দিয়ে বলল, হ্যাঁ ভাই, ভীষণ, একদম ফাটাফাটি দেখতে। আর্যর চোয়াল এবার শক্ত হয়ে এলো। ও একটা বাঁকা হাসি মেলে বলল, নিজের মরণকে কেউ নিজে ডেকে আনে ভাই? ছেলেটা এবার সত্যি অপ্রস্তুত হয়ে উঠল। মানে? ওই যে মেয়েটাকে দেখছিস, সে ইজ আর্য এহসানস পার্সোনাল প্রপার্টি। তাই ওর দিকে যে তাকায় তাকে কবরে পাঠাতে আর্য এহসান সর্বোচ্চ 2 মিনিট সময় নেয়। ছেলেটির মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। আর্য চোখের সেই খুনে দৃষ্টি আর কণ্ঠের গাম্ভীর্যে ও কুকড়ে গিয়ে বলল, সরি ভাই, আসলে আমি বুঝতে পারিনি। আর্য বাঁকা হাসল। ব্যাপার না, সুন্দরী বউ থাকলে সবাই এমন একটু একটু তাকায়। তবে আমার বউ সুন্দর হোক বা কুৎসিত, ওর দিকে শুধু আমি তাকাবো, আর কেউ নয়। আন্ডারস্ট্যান্ড? ছেলেটা ঘর্মাক্ত হয়ে মাথা নাড়ল। আর্য ওর দিকে তাচ্ছিলর হাসি মেলে বলল, আরে কাম ডাউন, তুই আজকে এমনিতেই বেঁচে গেছিস। পবিত্র ফুলকে যে হাতে আগলে এনেছে, সে হাত আমি তোদের মতো চুনোপুটি মেরে অপবিত্র করবো না নিশ্চয়। ছেলেটা ঢোক গিলে কিছু বলতে যাওয়ার আগে আর্য প্রস্থান করে তৃষার দিকে এগিয়ে গেল। এতক্ষণ যাবৎ তৃষা ওদের দিকেই তাকিয়েছিল। আর্য কাছাকাছি আসতেই ও অস্ফুট স্বরে শুধালো, কি হলো? আপনি ওখানে গিয়ে কি বলেন ওকে? আর্য অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে মানিব্যাগ থেকে টাকা বের করে ফুচকাওয়ালার বিল মেটালো। তৃষার দিকে এক পলক তাকিয়ে ওষ্ঠাধরে সেই চিরচেনা ধূর্ত হাসি ফুটিয়ে বলল, তেমন কিছু না, স্রেফ একটা জীবন বিমার গুরুত্ব বোঝাচ্ছিলাম ওকে। ছেলেটা ইদানিং খুব ঝুঁকি নিয়ে ফেলছিল, তাই একটু সাবধান করে দিলাম। তৃষা ভ্রু কুঁচকে আর্যর চোখের দিকে চাইল। ও জানে আর্যর এই তেমন কিছু না, আড়ালে নিশ্চয়ই কোনো বড়সড় ধমক লুকিয়ে আছে। আর্যর বলিষ্ঠ ব্যক্তিত্ব আর এই তীব্র অধিকারবোধ তৃষার মনের গহীনে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দিল। ও আর কথা না বাড়িয়ে ধীর পায়ে আর্যর পাশে পাশে হাঁটতে শুরু করল। লেকের শান্ত পানিতে তখন সন্ধ্যার সমাপ্তি ঘটিয়ে রূপলি চাঁদের ছায়া পড়তে শুরু করেছে। আর্য হুট করে তৃষার হাতটা নিজের হাতের মুঠোয় পুড়ে নিল। তৃষা চমকে উঠে ওর দিকে তাকালে আর্য নিলিপ্ত গলায় বলল, রাস্তা পার হতে হবে। তৃষা ফিসফিস করে বলল, গোটা জীবনটা পার হতে পারলেও মন্দ হতো না। আর্য ঠিক শুনতে পারল না তৃষার ফিসফিসানি। আর্য কিঞ্চিত ভ্রু কুঁচকে শুধাল। কি বললেন? তৃষা মুচকি হেসে বলল, কিছু না। নৈশরাত্রির নিবিড় তিমির ক্রমশ গাঢ় হয়ে ধরনের বক্ষ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। গোধূলির সেই ম্লান রক্তিম আভা বিদায় নিয়ে এখন মহানগরীর আকাশে এখন রূপলী চন্দ্রের রাজত্ব।
আর্যর গাড়িটা শুকনীরের প্রবেশদ্বারের সামনে এসে থামল। ধীরলয়ে নামল ওরা। তৃষা গভীর একটা শ্বাস নিয়ে পরক্ষণেই তড়িৎ বেগে হাঁটতে শুরু করে। রাতের স্নিগ্ধ বাতাস ওর হিজাব ছুঁয়ে যাচ্ছে। আর্য গাড়ি লক করার শব্দ শুনে ওর দিকে তাকিয়ে শুধাল। আরে আরে, এত দ্রুত হাঁটছেন কেন? তৃষা এক ঝলক পিছনে চাইল, বেশ উদ্বিগ্ন কণ্ঠে বলল। থ্যাংক ইউ। আর্য পা চালিয়ে তৃষার সমান্তরালে এসে আশ্বস্ত করার ভঙ্গিতে বলল। ডোন্ট ওয়ারি, ও ঘুমিয়েছিল, একটু আগে উঠল। তৃষা বিস্মিত হয়ে বলল। আপনি কিভাবে জানলেন? আর্য নিলিপ্ত ভঙ্গিমায় বলল। কল করেছিলাম। কখন? আর্যর এমন নিলিপ্ত অথচ দায়িত্বশীল আচরণে সামনে তৃষা এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। মানুষটা কি অদ্ভুত কৌশলে নিজের চোখের আড়ালে থাকা মানুষগুলোরও প্রতি মুহূর্তে খবর রাখে। তৃষা এক দৃষ্টে আর্যর প্রস্থান পথের দিকে তাকিয়ে রইল। হৃদয়ের নিভৃত কোণে দোলা দিল কিছু কথা। একটা মানুষ ঠিক কতটা কেয়ারিং হতে পারে মিস্টার নাথিং সাহেবকে না দেখলে হয়তো বোঝাই যাবে না। পারফেক্ট বাবা, শুধু বাবা নয়, পারফেক্ট হাজবেন্ডও বটে। পরক্ষণেই ওর মস্তিষ্ক ও হৃদয়ের সাথে তুমুল এক বিরোধিতা ঘোষণ করল। আদৌ পারফেক্ট হাজব্যান্ড আর্য এহসান? মস্তিষ্ক বলছে না, অথচ হৃদয় চিৎকার করে বলছে হ্যাঁ। স্বামী হতে হলে ক্যাপ্টেন আর্য এহসানের মতোই হওয়া উচিত। অন্দরমহলের পরিবেশ আজ বড্ড উত্তপ্ত। ড্রয়িং রুমের সোফায় ছোট ছোট দুপা ঝুলিয়ে গাল ফুলিয়ে বসে আছে ছোট্ট টুইঙ্কেল। তৃষা দ্রুত পদক্ষেপে এগিয়ে গিয়ে ওর পাশে বসে বলল। কি হয়েছে আমার মাম্মামটার? ওভাবে মুখ ভার করে বসে আছো কেন সোনা? টুইঙ্কেল তৃষার দিকে না তাকিয়েই মুখ ঘুরিয়ে নিল। অভিমানী স্বরে বলল। তোমরা পচা, আমাকে একা ফেলে অনেক ঘুরেছো তাই না? তৃষা হাসল, পাশে রাখা ছোট্ট শপিং ব্যাগটা দেখিয়ে বলল। আরে না সুইটহার্ট, দেখো বানি তোমার জন্য কি এনেছে। তোমার প্রিয় কিটক্যাট চকলেট আর তোমার মতো সুইট একটা ডল। এখন রাগ কমবে? টুইঙ্কেলের বাচ্চা সুলভ হৃদয় এবার খানিকটা নরম হলো, কিন্তু আর্যর দিকে তাকাতেই ফের কৃত্রিম গাম্ভীর্য ফিরিয়ে আনল। আর্য ওর সামনে এসে হাঁটু গেড়ে বসল, ওর ছোট্ট নাকটা টিপে দিয়ে বলল। সরি মাম্মাম, বানিকে একটু সময় দিতে গিয়ে দেরি হয়ে গেল। নেক্সট টাইম তোমাকে নিয়ে যাব, প্রমিস। এখন লক্ষ্মী মেয়ের মতো পাপার কোলে আসো দেখি। টুইঙ্কেলের মিষ্টি ক্রোধ দীর্ঘস্থায়ী হলো না মোটেও। আর্য ওকে পাজাকোলা করে কোলে তুলে নিল। তৃষার দিকে এক পলক তাকিয়ে বলল। আপনিও ফ্রেশ হয়ে নিন তৃষা, আমি টুইঙ্কেলকে রুমে নিয়ে যাচ্ছি। আর্য টুইঙ্কেলকে নিয়ে ও শোবার রুমের দিকে অগ্রসর হলো। তৃষা এক পলক ওদের প্রস্থান পথের দিকে তাকিয়ে মিষ্টি হাসল। অতঃপর ফ্রেশ হওয়ার জন্য এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। কিছুক্ষণ বাদে শুভ্র বসনে সিক্ততা কাটিয়ে তৃষা নৈশভোজের থালা হাতে আর্যর কক্ষের সন্নিকটে পৌঁছাল। হঠাৎ ওর কর্ণগোচর হলো টুইঙ্কেল আর আর্যর কথোপকথনের গুঞ্জন। দরজার ঈষৎ ফাঁক দিয়ে আসা আলোক ছটায় দৃশ্যমান হলো। আর্য বিছানায় হেলান দিয়ে আঁতশোয়া হয়ে আছে আর ওর বুকের ওপর পরম নিশ্চিন্তে শুয়ে টুইঙ্কেল ওর পাঞ্জাবির বোতাম নিয়ে খেলা করছে। আর্যর সেই গম্ভীর কণ্ঠস্বর এখন বড্ড কোমল। আর্য টুইঙ্কেলের কপালে আলতো চুমু খেয়ে কী যেন বলছিল, আর টুইঙ্কেলও হেসে হেসে সায় মিলাচ্ছিল ওর সঙ্গে। তৃষা স্নিগ্ধ হেসে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে করতে বলল। কি হচ্ছে এখানে? আমাকে রেখে কি এত সল্লা পরামর্শ হচ্ছে শুনি? তৃষার উপস্থিতি টের পাবা মাত্র তড়িৎ বেগে আর্যর কোল থেকে নামলো ছোট্ট টুইঙ্কেল। মিষ্টি স্বরে বলল। কিছু না বানি, আসলে পাপা কাল শিপে চলে যাবে তো, তাই বলছিলাম আমি পাপাকে ভীষণ মিস করব। তুমি করবে না বানি? টুইঙ্কেল প্রশ্নাত্মক দৃষ্টিতে তৃষার পানে চাইল। তৃষা অপলক আর্যর নিলিপ্ত মুখশ্রীতে চেয়েই তৎক্ষণাৎ দৃষ্টি ঘোরাল। বুকের মাঝে কেন জানি চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে ওর, আর আর্যর দিকে তাকালেই সেটা বড্ড প্রকট রূপে হানা দিচ্ছে। তৃষা মনোযোগ সরাতে টুইঙ্কেলের দিকে চেয়ে জোরপূর্বক হেসে বলল। ওসব কথা পরে হবে, তুমি আগে ডিনারটা কমপ্লিট করো তো মাম্মা। দেখো কত রাত হয়েছে। টুইঙ্কেল ফের কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার পূর্ব মুহূর্তে তৃষার কথায়ও থমকায়। মৃদু হেসে সম্মতিসূচক মাথা নেড়ে বলল। ওকে বানি। তৃষা আর কথা না বাড়িয়ে একে একে টুইঙ্কেলকে খাওয়াতে তৎপর হয়। মাঝে মাঝে ওর আর দৃষ্টি আর্যর দিকে ধাবিত হচ্ছে, তবে পরক্ষণে নিজেকে সামলে নিচ্ছে তৃষা। নিজের অপ্রকাশিত মনোভাব দমানোর এক ব্যর্থ প্রচেষ্টা অব্যাহত রেখে টুইঙ্কেলকে নিয়ে ব্যস্ততা দেখানোর মিথ্যা নাটকীয়তায় মগ্ন সে। টুইঙ্কেলকে খাওয়ানো শেষ করে তৃষা সামান্য সময়ের জন্য কক্ষ হতে নিষ্ক্রান্ত হয়েছিল।
মুঠোফোনে মেহসানার জরুরি আহ্বানে সাড়া দিতেই ওর এই খানিক অনুপস্থিতি। কথা শেষ করে ও যখন পুনরায় আর্যর বেডরুমে পদার্পণ করল, সঙ্গে সঙ্গে ওর দৃষ্টিগোচর হলো বিছানার মাঝখানে ছোট্ট টুইঙ্কেল গভীর নিদ্রায় মগ্ন। অবিন্যস্ত হয়ে শুয়ে আছে ও। আর্য কাল জাহাজে ফিরে যাবে, তাই আজ টুইঙ্কেল ওর সঙ্গেই থাকবে। এটা পূর্বাগত হওয়ায় তৃষা অত্যন্ত সন্তর্পণে এগিয়ে গিয়ে অতি যত্নে টুইঙ্কেলের এলোমেলো দেহখানি বিছানায় সোজা করে শুয়ে দিল। ওর গায়ের ওপর চাদরটা টেনে দিতে দিতে তৃষার চোখ জোড়া একবার আর্যকে খুঁজে ফিরল, কিন্তু ঘরটা খা খা করছে। দীর্ঘদেহী সেই মানুষটার কোনো চিহ্ন সেখানে নেই। তৃষা ঘরের এদিক ওদিক একবার দৃষ্টি সঞ্চালন করল। হঠাৎ পূর্ব পার্শ্বে কারো উপস্থিতি অনুভূত হতেই তৃষা ধীর পায়ে ঘরের সংলগ্ন প্রশস্ত করিডোরটার দিকে এগিয়ে গেল। তবে করিডোরের সামনে এসেই থমকালো ও। আর এগোবে কিনা ভেবে ও যখন দ্বিধান্বিত, ঠিক তখনই ভেসে এলো গভীর পৌরষ এক কণ্ঠস্বর। এদিকে আসুন তৃষা। করিডোরের রেলিংয়ে দুহাত রেখে জ্যোৎস্না আলোকিত আকাশের পানে একদৃষ্টে চেয়ে আছে আর্য। তৃষা ধীর পায়ে ওর পাশে গিয়ে দাঁড়ালো। মৃদু মন্দ পবন রুদ্রতপ্ত প্রকৃতিকে শীতল করতে ব্যস্ত। তৃষা কিছুক্ষণ নীরব থেকে আলতো স্বরে শুধালো, কাল ঠিক কখন বেরোবেন? আর্য দৃষ্টি না ঘুরিয়েই উত্তর দিল। ভোর 5টায়। তৃষা একটা দীর্ঘশ্বাস গোপন করে বলল। টুইঙ্কেল কিন্তু খুব কষ্ট পাবে। আর্য এবার ঘাড় ঘুরিয়ে তৃষার দিকে তাকালো। চাঁদের আলোয় ওর তীক্ষ্ণ মুখাবয়ব আজ যেন একটু বেশি নমনীয় ঠেকছে। আর্য কেমন অদ্ভুত প্রশ্নাত্মক দৃষ্টি নিক্ষেপপূর্বক ব্যগ্র কণ্ঠে শুধালো। শুধু টুইঙ্কেল? আকস্মিক আর্যর এমন প্রশ্নে অপ্রস্তুত হয়ে উঠল তৃষা। কিঞ্চিত সময় নিয়ে নিজেকে সামলে নিল ও। ওড়নার খুঁট আঙ্গুলে জড়াতে জড়াতে চঞ্চলা হরিণীর মতো এক পলক আর্যর দিকে তাকিয়ে ফের নজর সরিয়ে নিল। ঠোঁটের কোণে এক চিলতে অভিমানী হাসি ফুটিয়ে বলল, তৃষা নেওয়াজের কষ্ট পাওয়া বা না পাওয়াতে মিস্টার রোবটে কি যায় আসে? আপনার তো শিপে গিয়ে সব ভুলে যাওয়ার পুরনো অভ্যাস আছে। সেখানে তো নিশ্চয়ই আপনার ম্যামদের অভাব পড়বে না, তাই না? আর্য এবার পুরোপুরি ঘুরে দাঁড়ালো। ওর দীর্ঘ ছায়াটা তৃষার ওপর আশ্রে পড়ছে। আর্য এক পা এগিয়ে এসে তৃষার খুব সন্নিকটে দাঁড়াতেই তৃষার নিঃশ্বাস যেন ক্রমশ ভারী হয়ে আসতে লাগল। আর্য নিচু স্বরে এক মদিরাচ্ছন্ন হাসিতে বলল, ম্যামদের সংখ্যা 1000টা কেন, লক্ষ কোটি হতে পারে, কিন্তু নেভির এই আর্য এসএনের সবচেয়ে বলেছে ম্যাম একজনই। তৃষা থমকালো ক্ষণকাল। আর্য হতে সরাসরি এমন প্রত্যুত্তর হয়তো কখনো স্বপ্নেও ভাবিনি। ওর সমস্ত সত্তায় এক বিচিত্র শিহরণ খেলে গেল, যেন বসন্তের প্রথম দক্ষিণা বাতাস ওর তপ্ত হৃদয়ে এসে হানা দিয়েছে। লজ্জায় ওর ফর্সা গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করল। লোকটা কি তবে শব্দের মায়াজালে এভাবেই ওর প্রতিটি আবেগ বন্দি করে নিবে? তৃষা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেল না। আর্যর ওই তীব্র দহনখানা চাহনি ওকে যেন নিঃশেষ করে দিচ্ছিল। তৃষা তড়িঘড়ি করে ওড়নাটা সামলে নিয়ে কম্পিত পদক্ষেপে প্রস্থান করতে চাইল, কিন্তু ওর অবাধ্য পা দুটো কক্ষের প্রবেশদ্বারের চৌকাঠে পৌঁছানোর পূর্বেই পেছন থেকে আর্যর ভরাট গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। তৃষা? তৃষা মূর্তির মতো স্থির হয়ে গেল। ওর বুকের ভেতরটা তখন ধরফর করছে। তৃষা ধীর লয়ে ঘাড় ঘুরিয়ে আর্যর দিকে তাকাতেই দেখল জ্যোৎস্নার আলোয় আর্যর চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি এবং এক অনাস্বাদিত অধিকারের ছাপ। তৃষা প্রশ্নবোধক দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইল, যেন উত্তরটা পেতে ওর সমস্ত জীবন ব্যয় করতেও রাজি আছে ও। তবে আর্য যেন প্রতীক্ষার পাল্লা ভারী করতে চাইল না। বড্ড আবদারি কণ্ঠে বলল, আজ রাতে এই রুমে থাকবেন? তৃষা বিস্মিত দৃষ্টিতে তাকাতে আর্য ওকে নিশ্চিন্ত করতে বলল, শুধু একটা রাতে, আর কখনো বলবো না, প্রমিস। তৃষা স্ফীত হাসল। ও নিজেও এটাই চাচ্ছিল, তবে লজ্জাপূর্বক প্রকাশ্যে ব্যর্থ হচ্ছিল। আচ্ছা থাকবো না হয়। আচ্ছা ক্যাপ্টেন। প্রথমবারের মতো তৃষার মুখে ক্যাপ্টেন সম্বোধনে আর্য অদ্ভুত ঘোরলাগা দৃষ্টিতে চাইল ওর পানে। হুম? তৃষা লজ্জায় আড়ষ্ট হয়ে আসতে চাইলে কাচুমাচু ভঙ্গিমায় বলল, একটু তুমি করে বলবেন প্লিজ, অন্তত আজকের রাতটার জন্য। আর্যর বুকের ভেতরটা যেন মুহূর্তেই শান্ত হয়ে আসা সমুদ্রের ন্যায় শীতল হয়ে গেল। শত প্রতীক্ষার অবসান ঘটল আজ ওর। আর্য এটাই চেয়েছিল, যেদিন তৃষা মন থেকে চাইবে, আবদার করবে, ওকে বলবে তুমি বলে সম্বোধন করতে, সেদিনই ও তুমি বলবে, এর আগে নয়।
অবশেষে প্রতীক্ষার অবসান আর্যর ওষ্ঠা ধরে এক স্নিগ্ধ হাসি ফুটে উঠল। ও সম্মতির সুরে খুব নরম গলায় বলল, আচ্ছা। ছোট্ট এক সম্মতিসূচক বাক্য, আর তাতেই তৃষার মনে হলো ওর হৃৎপিণ্ডটা খুশিতে এক লাফে কয়েকশো ফিট ওপরে উঠে গেছে। ও নিজের আবেগ ধরে রাখতে পারল না। দ্রুত দৃষ্টি সরিয়ে আমতা আমতা করে বলল, আসলে আমি ফোনটা রুমে ফেলে এসেছি, ওটা নিয়ে আসি 1 মিনিট। বলেই তৃষা রুম থেকে নিষ্ক্রান্ত হতে উদ্যত হলো। দরজার চৌকাঠে পা রাখতেই পেছন থেকে আর্যর সেই ভরাট কণ্ঠস্বর আবারও প্রতিধ্বনিত হলো। তৃষা? তৃষা থমকে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। ওর কৌতূহলী নেত্রে একরাশ প্রশ্নের মেলা। কিছু বলবেন? আর্য কয়েক সেকেন্ড নিস্তব্ধ হয়ে ওর মুখশ্রীর দিকে চেয়ে রইল। ওর মনে তখন কথার পাহাড় জমেছে। কত কিছু বলার ছিল, কত সহস্র না বলা অধিকারের দাবি, কিন্তু সবটুকু গিলে নিয়ে ও কেবল আলতো করে মাথা নেড়ে বলল, না, কিছুই না, যাও আর দ্রুত আসো। তৃষা প্রস্থান করতেই আর্য করিডোরের রেলিংয়ে হেলান দিয়ে আকাশের দিকে তাকালো। রাতের নিস্তব্ধতা চিরে ভরাট সুরে গেয়ে উঠল, तुम मेरे हो इस पल मेरे हो, कल शायद ये आलम न रहे, कुछ ऐसा हो तुम न रहो, कुछ ऐसा हो हम न रहे, ये रास्ते अलग हो जाए, चलते चलते हम खो जाए, ओ मैं फिर भी तुमको चाहूँगा, मैं फिर भी तुमको चाहूँगा, मैं फिर भी तुमको चाहूँगा, इस चाहत में मर जाऊँगा, मैं फिर भी तुमको चाहूँगा। নিশীথিন এখন মধ্য গগন অতিক্রান্ত করে ভোরের প্রতীক্ষায় মগ্ন। মহানগরীর কৃত্রিম আলোক ছটা মৃম্রিয়মান হয়ে এসেছে। অন্দরমহলের নিস্তব্ধতা এখন এতটাই গভীর যে ঘড়ির কাঁটার প্রতিটি কম্পনও যেন স্পষ্ট শোনা যাচ্ছে। শয়নকক্ষের প্রশস্ত বিছানায় অবিন্যস্তভাবে শুয়ে আছে এক পূর্ণাঙ্গ পৃথিবী। মাঝখানে টুইঙ্কেল তার ছোট্ট নিষ্পাপ হাত দুটি ছড়িয়ে দিয়ে স্বপ্নপুরীর রাজ্যে বিচরণ করছে, আর তার দুই পাশে দুটি অতৃপ্ত হৃদয়ের স্পন্দন। তৃষা তন্দ্রাচ্ছন্ন, দীর্ঘক্ষণের প্রতীক্ষা আর মনের ভেতরে তোলপাড় শেষে শ্রান্ত দেহখানি ঘুমের অতলে তলিয়ে যাচ্ছে। ওর অবাধ্য চুলগুলো কপালে এসে লুটোপুটি খাচ্ছে। পাশে শুয়ে থাকা আর্য চোখে ঘুমের লেশমাত্র অনুপস্থিত। ও পাশ ফিরে এক দৃষ্টে চেয়ে আছে ওর সেই বোকা মানবীর পানে। চাঁদের আফসা আলোয় তৃষার স্নিগ্ধ মুখশ্রী আর্যর পৌরস্বতকে এক মায়াবী আকর্ষণে বারবার দিশাহারা করে দিচ্ছে। হঠাৎ আর্য নিঃশব্দে উঠে বসল। করিডোর থেকে আসা হিমেল হাওয়ায় তৃষার চুলে এক চঞ্চল হিল্লোল তুলে দিয়ে গেল। আর্য নিজেকে আর সংযত রাখতে পারল না। এক অদম্য অনুরাগের বশবর্তী হয়ে ও অতি সন্তর্পণে তৃষার দিকে ঝুঁকে এলো। ওর উষ্ণ নিঃশ্বাস তৃষার গালে আশ্রে পড়ল। আর্য ধীরলয়ে ওর কম্পিত ওষ্ঠাধর তৃষার শুভ্র কপালে ছোঁয়ালো। এক পলকের সেই পবিত্র স্পর্শে আর্যর সমস্ত সত্তা শিউরে উঠল, যেন বহু জন্মের তৃষ্ণা এক নিমিষে মিটে গেল। পরক্ষণে আর্য নিজেকে সরিয়ে নিল। একরাশ অপরাধবোধ আর তীব্র অধিকারের দ্বন্দ্বে ওর কণ্ঠনালী শুকিয়ে এলো। ও তৃষার ঘুমন্ত মুখের দিকে চেয়ে অতি নিচু স্বরে প্রায় ফিসফিসিয়ে বলল, আই এম সরি মিসেস এহসান, তোমার অনুমতি ছাড়া তোমায় স্পর্শ করার জন্য, বাট ট্রাস্ট মি, নেভির এই কঠোর মানুষটা আজ নিজের হৃদয়ের কাছে বড্ড অসহায়। আই এম রিয়েলি সরি মাই লাভ। বলেই আর্য পুনরায় বালিশে মাথা রাখল। ওর দৃষ্টি তখন সিলিংয়ের দিকে নিবদ্ধ, কিন্তু মনের কোণে তখন প্রশান্তির এক বিশাল সমুদ্র উত্তাল ঢেউ তুলেছে। এদিকে আর্যর এমন সরাসরি স্বীকারোক্তিতে আদরাচ্ছন্নতার মাঝেই বিস্ফোরিত নয়নে চাইল তৃষা। পুরোপুরি নিদ্রাচ্ছন্ন না হওয়ার দরুন সবটা স্পষ্ট শ্রবণগোচর হয়েছে ওর। ও যেন কোনরূপ আবেগ প্রকাশেও ব্যর্থ হয়ে গেল কিছুক্ষণের ভেতরে। প্রভাতের আগমন আজ কেন একটু বেশি দ্রুত হয়েছে। ঘড়ির কাঁটা ভোর 5টার ঘরে। আর মাত্র কিছুক্ষণ, তারপরই আর্য চলে যাবে।
তৃষার ডাগর ডাগর নেত্রের কার্নিশে জল জমেছে, আর তা লুকানোর ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে ও। পাশেই ছোট্ট টুইঙ্কেল আর্যর কোলে আহ্লাদে মগ্ন। আর্য মেয়ের সঙ্গে খুনসুটির ফাঁকেই ত্রিশাল মলিন মুখশ্রীর দিকে আর চোখে দৃষ্টি নিক্ষেপ করেছে। আর্য বুঝল এখন ওর বাচ্চা বউটাকে বোঝানো অতীব জরুরি, নয়তোবা সে কেঁদে কেঁদে রীতিমতো বন্যায় সূচনা করবে। আর্য টুইঙ্কেলকে চকলেট আনতে বলে তৃষার দিকে এগিয়ে গিয়ে বলল। তৃষা, তৃষার অবাধ্য অশ্রুকণারা এবার বাঁধন ছিন্ন হয়ে টুপটাপ গড়িয়ে পড়ল। আর্য দেখল, তবে তৎক্ষণাৎ কিছু না বলে নিশ্চুপ রইল। তৃষা ফুপাতে ফুপাতেই শুধালো। কবে ফিরবেন? শীঘ্রই। আপনার জন্য অপেক্ষা করব, ভীষণ করে বাজে ভাবে। আর্য ঈষৎ হেসে তৃষার অশ্রুকণা সযত্নে মুছে দিতে দিতে বলল। আমিও। সময়ের বিরামহীন আবর্তনে পিষ্ট হয়ে 3টি সপ্তাহ কালের গর্ভে চিরতলে লীন হয়েছে। অন্তহীন এই নিস্তরঙ্গ দিবসগুলো একে একে স্মৃতিবদ্ধ হচ্ছে, অথচ তৃষার বিশ্রামের অবকাশ নেই। আর মাত্র 2 দিন পরেই উচ্চ মাধ্যমিকের রণসজ্জা। বইয়ের পাতায় নিমগ্ন তৃষার প্রতিটি প্রহর এখন কাটে নিবিড় ব্যস্ততায়। এরই মাঝে ছোট্ট টুইঙ্কেলকে রাজধানীর নামকরা এক কিন্ডারগার্টেনের 1ম শ্রেণীতে ভর্তি করানো হয়েছে। তার সেই বিদ্যাভ্যাসের প্রারম্ভিক ব্যস্ততা আর স্কুলের নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার গুরুদায়িত্ব এখন তৃষার প্রত্যাহিক কর্মযজ্ঞের অবিচ্ছেদ্য অংশ। এই কর্মমুখর দিনলিপিতে তৃষার সঙ্গী হয়েছেন আর্যের বাবা মা। তাদের স্নেহচ্ছায় আর্যের অনুপস্থিতি যেন কিছুটা হলেও ম্লান হয়ে আসে। তৃষার এই নিরন্তর পথ চলার তারাই এখন পরম ভরসা আর ব্যস্ততার ভাগিদার। আজ সকালটা শুরু হয়েছে তুমুল ব্যস্ততায়। আসন্ন উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত নোট সংগ্রহের তাগিদে তৃষাকে আজ পা বাড়াতে হবে লাইব্রেরির অভিমুখে। স্বাভাবিক দিনগুলোতে আর্যর বাবা টুইঙ্কেলকে কিন্ডারগার্টেনে পৌঁছে দিয়ে এলেও আজ তৃষা নিজেই সেই দায়িত্ব কাঁধে নিয়েছে। ব্রেকফাস্ট করেই ও এক হাতে নিজের প্রয়োজনীয় নথিপত্র আর অন্য হাতে ছোট্ট টুইঙ্কেলের নরম আঙ্গুল মুঠোয় পুড়ে সবে প্রস্থানের প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ ভেসে আসলো আফজাল সাহেবের উদ্বিগ্ন কণ্ঠস্বর। যেতে পারবে তো মা? বললাম আমি যাই তোমাদের সাথে। তৃষা ঘুরে দাঁড়ালো। কাল রাতে প্রেসার ফল করেছিল আপনার বাবা, রেস্ট নিন এখন। আফজাল সাহেব দোনামোনা করে বললেন। তবু এমনিতে ট্রাফিকের যা অবস্থা। তৃষা স্ফীত হেসে বলল। আমি এই শহরে বহুদিন ধরে আছি বাবা, অভ্যাস আছে আমার। আফজাল সাহেব তবুও যেন আশ্বস্ত হতে পারছেন না। তিনি চশমাটা নাকের ওপর ঠিক করে নিয়ে সস্নেহে তৃষার দিকে চাইলেন। তার দৃষ্টিতে একরাশ পিতৃসুলভ দুশ্চিন্তা। কিন্তু তৃষা আর ওনাকে কথা বাড়াতে দিল না। টুইঙ্কেলকে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল। কিন্তু কিছু না বাবা, আল্লাহ হাফেজ বাবা, আসছি। টুইঙ্কেলও তার দাদুর উদ্দেশ্যে বলল। আই লাভ ইউ দাদুন, গুড বাই। গুড বাই দাদু ভাই, সাবধানে যেও মা। তপ্ত রৌদ্রে হাঁসফাঁস করছে মহানগরী। আকাশে মেঘের ঘনঘটা হলেও বৃষ্টির দেখা নেই। কেমন ভ্যাপসা গরম বিরাজমান। গাড়ির পেছনে ছিটে বসে আছে তৃষা, মনোযোগ নিবদ্ধ বইয়ের পাতায়। পাশেই নিজের ওয়াটার পট নিয়ে খেলা করছে টুইঙ্কল। হঠাৎ ও তৃষার দিকে কৌতূহলী দৃষ্টিতে চেয়ে প্রশ্ন ছুড়ল। বানি, তৃষার মনোযোগ সরল ও মৃদু স্বরে বলল। প্রিন্সেস। একটা কথা বলবো? তৃষা এক পলক ওর দিকে চেয়ে ওর কপালে লেপ্টে থাকা অবাধ্য চুলগুলো সরিয়ে দিয়ে সস্নেহে বলল। বলো মাম্মা, কি বলবে? টুইঙ্কেলের ডাগর ডাগর নীল চক্ষুদয় এক মুহূর্তের জন্য গভীর কোনো ভাবনায় স্থির হয়ে এলো। অতঃপর ও তৃষার কামিজের হাতাটা টেনে ধরে খুব নরম গলায় শুধালো। তুমি পাপাকে মিস করো না বানি? আর্যর কথা মনে পড়তেই মনের গহীনে একটা চিনচিনে ব্যথা অনুভূত হলো তৃষার, কিন্তু টুইঙ্কেলের সামনে সেটা অতি সন্তর্পণে আড়াল করে দিয়ে কোমল স্বরে বলল। পাপা কবে আসবে বানি? পাপা তো অনেক বড় কাজ করে সুইটহার্ট, কাজ শেষ হলেই দ্রুত ফিরবে। পাপার কাজ কবে শেষ হবে বানি? টুইঙ্কেলের বাচ্চা সুলভ প্রশ্নে মৃদু হাসল তৃষা। শীঘ্রই শেষ হবে সোনা। ছোট্ট টুইঙ্কেলের সেই চিরাচরিত প্রশ্নের উত্তর দিতে দিতেই গাড়ি এসে থামল কিন্ডারগার্টেনের সুদৃশ্য তরণের সামনে। তৃষা আর বিন্দুমাত্র সময় ব্যয় না করে গাড়ি থেকে নেমে পড়ল। এক হাতে টুইঙ্কেলের ছোট্ট স্কুল ব্যাগ আর অন্য হাতে ওর নরম আঙ্গুলগুলো শক্ত করে আঁকড়ে ধরে ও ভেতরে প্রবেশ করল। স্কুলের করিডোর এখন কচিকাচাদের পদচারণায় মুখর।
তৃষা টুইঙ্কেলকে ওর নির্ধারিত শ্রেণীকক্ষে নিয়ে এসে কাঙ্ক্ষিত ব্রেঞ্চটিতে বসিয়ে দিয়ে ওর কপালে একটা স্নেহচুম্বন এঁকে দিয়ে মাতৃসুলভ কণ্ঠে বলল, একদম দুষ্টুমি করবে না কিন্তু মামা। ছুটি হলেই বাড়ি চলে আসবে তোমায় নিতে। লক্ষ্মী মেয়ে হয়ে থেকো। টুইঙ্কেল হাসি মুখে মাথা নাড়ল। ওর সেই নিষ্পাপ হাসি দেখে তৃষার বুকের ওপর জেকে বসা আর্যের অভাবটুকুও এক মুহূর্তের জন্য যেন স্থির হয়ে গেল। ও ধীর পায়ে শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে এসে পুনরায় গাড়িতে গিয়ে বসল। গাড়ি যখন লাইব্রেরির অভিমুখে পুনরায় যাত্রা শুরু করল, তৃষা জানালার বাইরে নির্নিমেষ চেয়ে রইল। মহানগরীর এই ব্যস্ততম রাজপথ, ট্রাফিক জ্যাম আর মানুষের হাহাকার সবই যেন আজ ওর কাছে বড্ড অর্থহীন ঠেকছে। মনের গহীনে কেবল একটি মুখই বারবার ভেসে উঠছে। তৃষা অবচেতন মনেই নিজের ফোনটা হাতে নিল। গ্যালারিতে প্রবেশ করেই প্রথম ছবিটা মিলল ও ভেসে উঠল আর্যর পেশাদারিত্ব গাম্ভীর্যে আবৃত তীক্ষ্ণ চৌখস মুখাবয়ব। তৃষা ফোনটা বুকের সাথে চেপে ধরে চোখ বুজে মনে মনে গান ধরল। একদিন তোমায় ঘিরে হবে উতলা এত, ভাবিনি জীবনে ভাবনা যত, বুঝিনি খুশিতে আমাকে ভাসাবে, আসবে কাছেতে এই যে তুমি। নীল জলরাশির অতলান্ত বিস্তার আর লোনা বাতাসের শোষ শব্দে মুখরিত চারপাশ। সকাল 10:05। বৌনজা বঙ্গবন্ধু এখন মাঝ সমুদ্রে তার নিয়মিত টহলে ব্যস্ত। জাহাজের দোতলায় ব্রিজের বাইরে খোলা ডেকে দাঁড়িয়ে আর্য। চোখে কালো সানগ্লাস সমুদ্রের নোনা সমীরণ ও চুলগুলোকে আবদ্ধ করে দিচ্ছে বারবার। চারপাশ এখন নিথর প্রশান্ত। দিগন্ত বিস্তৃত সেই নীল জলরাশির অতলান্ত নির্জনতা চিরে চিরে দিয়ে সমুদ্রের ছোট ছোট ঢেউগুলো জাহাজের ইস্পাত কঠিন গায়ে অবলীলায় আছড়ে পড়ছে। সৃষ্টি করছে ফেলানি শুভ্রতা। আর্যর হাতে 1 কাপ ধোয়া ওঠা কফি। সমুদ্রের এই বিশালতার মাঝেও ক্যাপ্টেনের দায়িত্বের কোনো বিরতি নেই। পাশেই দাঁড়িয়ে থাকা নেভিগেশন অফিসারকে আর্য নিচু স্বরে প্রশ্ন করল। আমাদের বর্তমান পজিশন কত? অফিসার চার্ট দেখে উত্তর দিলেন, স্যার, আমরা এখন স্যান্ডউইচ থেকে 10 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে। সবকিছু স্বাভাবিক। আর্য একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলল। সে এক পলক ব্রিজের ভেতরে তাকিয়ে দেখল সবাই নিজ নিজ কাজে নিমগ্ন। কেউ রাডারের ডটগুলো পর্যবেক্ষণ করছে, কেউ বা কম্পাস চেক করছে। আর্য এবার ইন্টারকম হাতে নিয়ে মৃদু গম্ভীর কণ্ঠে ঘোষণা করল, অ্যাটেনশন অল হ্যান্ডস, সমুদ্র এখন শান্ত। পরবর্তী 1 ঘন্টা সবাই ফ্রি ওয়াচ এনজয় করতে পারো, তবে সজাগ থেকো। ক্যারি অন। ক্যাপ্টেনকে মিস করছিস তৃষা? মেহসানার কণ্ঠস্বরের আকস্মিকতায় তৃষার হাতের কলমটা কাগজের বুকে এক দীর্ঘরেখা টেনে থেমে গেল। ও তড়িঘড়ি করে নিজেকে সামলে নিয়ে বইয়ের ওপর ঝুঁকে পড়ার বৃথা চেষ্টা করল, কিন্তু ওর আরক্তিম গালজোড়া আর চোখের কোণের অস্থিরতা মেহসানার অভিজ্ঞ দৃষ্টি এড়াতে পারল না। তৃষা চশমাটা নাকের ওপর ঠিক করে নিয়ে বিরক্তিমাখা স্বরে বলল, তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই মিহু? লাইব্রেরিতে মানুষ পড়াশোনা করতে আসে, কারো ব্যক্তিগত জীবন নিয়ে পিএনপিসি করতে আসে না। মেহসানা সামনের চেয়ারটা টেনে আয়েশ করে বসল। কোল্ড কফির ক্যানে একটা চুমুক দিয়ে ভ্রু নাচিয়ে বলল, উফ, কি লেভেলের অ্যাটিটিউড! পড়াশোনার দোহাই দিয়ে লাভ নেই ডার্লিং। আমি গত 10 মিনিট ধরে নোটিস করছি তুই বইয়ের একই পাতা উল্টে পাল্টে যাচ্ছিস। সত্যি করে বলতো, ক্যাপ্টেনের জন্য কি হার্টটা একটু বেশি পাম্প করছে? তৃষা এবার বইটা সশব্দে বন্ধ করে মেহসানার চোখের দিকে তেরাভাবে চেয়ে বলল, পাম তো করবেই, বেঁচে থাকতে হলে তো হার্টবিট দরকার, তাই না? আর শোন, উনি গিয়েছেন নিজের ডিউটি সামলাতে, কোনো ভিন গ্রহে হারিয়ে যাননি যে সারাক্ষণ হা হুতাশ করতে হবে। আমার ম্যাচিওর গার্ল, ওকে? মেহসানা এবার সশব্দে হেসে উঠল। তৃষার হাতটা খানিক টেনে নিয়ে রসালো ভঙ্গিতে বলল, ম্যাচিউড মাই ফুট! যে মেয়ে বাঘের মতো গর্জন করে বরকে ধরতে গিয়ে নিজের প্রেমে হাবুডুবু খেয়ে ফিরে আসে, তার মুখে ম্যাচুরিটি মানায় না তৃষা। মেহসানার অহেতুক ঠাট্টায় তৃষা মক্ষম কোনো জবাব দেওয়ার জন্য ওষ্ঠাধর উন্মুক্ত করতে যাবে, ঠিক তখনই নীরব লাইব্রেরির নিস্তব্ধতা চিরে ওর ব্যাগের ভেতরে থাকা যান্ত্রিক মোবাইলটা মৃদু কম্পনে সশব্দ হয়ে উঠল। তৃষা ভ্রু কুঁচকে ব্যাগ থেকে ফোনটা বের করতেই ওর হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকাল। স্ক্রিনে জলজল করছে বহুল কাঙ্ক্ষিত নাম, মাই ক্যাপ্টেন। তৃষার বাদামি অক্ষিমণি মুহূর্তেই জলজল হয়ে উঠল। ঠোঁটের কোণে ফুটে বেরুল এক অনাবিল প্রশান্তির রেখা। মেহসানা তীক্ষ্ণ দৃষ্টিতে ফোনের স্ক্রিনে উঁকি দিয়ে আর্যর নামটা দেখা মাত্রই এক চিলতে বাঁকা হেসে কোল্ড কফির ক্যানটা টেবিলে রেখে অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে তৃষার দিকে ঝুঁকে এসে
অতি নিচু স্বরে টিপ্পনি কাটল। পারফেক্ট টাইমিং। হাউএভার ক্যারি অন বেবস। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার ম্যাচুরিটি আসলে এই একটা ভাইব্রেশনেই সীমাবদ্ধ। লাইব্রেরিতে সাইলেন্স মেনটেন করতে হয়, এটা জানো তো? নাকি বরের কণ্ঠ শোনার উত্তেজনায় সেটাও ভুলে গেছো? মেহসানার এই সূক্ষ্ম খোঁচায় তৃষা লজ্জিত হলেও পরক্ষণেই একরাশ কটমটে দৃষ্টি নিক্ষেপ করলো ওর দিকে। ও ঝটপট বই খাতাগুলো ব্যাগে পুরে নিয়ে কোনো কথা না বলে আসন ত্যাগ করল। বাই বাই। মেহসানার সেই হাসিমাখা বাই বাই অগ্রাহ্য করে তৃষা হন্তদন্ত হয়ে লাইব্রেরির করিডোর দিয়ে দ্রুত প্রস্থান করল। বাইরের খোলা বারান্দায় এসে তপ্ত বাতাসের ঝাপটায় তৃষা যেন একটু হাঁপসড়ে বাঁচল। কাপা কাপা আঙ্গুলে কলটা রিসিভ করে কানের কাছে ধরতেই ওপাশ থেকে ভেসে এলো সেই অতি পরিচিত ভরাট কণ্ঠস্বর। হ্যালো তৃষা, শুনতে পাচ্ছ? সমুদ্রের নোনা বাতাসের শোষ শব্দ ফোনের ওপাশ থেকে স্পষ্ট শ্রুত হচ্ছে। তৃষা রেলিংয়ে হাত রেখে চোখ বুজে এক দীর্ঘশ্বাস ত্যাগ করল। ওর সমস্ত অভিমান আর বিরহ যেন এই একটি ডাকেই বাষ্পীভূত হয়ে গেল। তৃষা ম্রিয়মান স্বরে উত্তর দিল, শুনতে পাচ্ছি। ডিস্টার্ব করলাম? এই না না। তড়িৎ বেগে কথাটা বলেই জিভ কাটল তৃষা। ইস, নির্লজ্জতা করে ফেলল তো। এদিকে ওর এমন কাণ্ডে খানিক মুচকি হাসল আর্য। আর্য জাহাজের রেলিংয়ে একটু ভর দিয়ে দাঁড়ালো। সমুদ্রের নীল জলরাশির দিকে তাকিয়ে ও অতি মৃদু স্বরে বলল, বাহ, ম্যাম তো বেশ রেডি ছিলেন দেখছি। তা পড়ালেখার কি খবর? আর মাত্র 2 দিন বাকি। সিলেবাসের নাকি আপনার নার্ভের? কার অবস্থা বেশি শোচনীয়? তৃষা চুলে আঙ্গুল জড়িয়ে একটু গম্ভীর হওয়ার ভান করে বলল, সিলেবাস তো শেষ, কিন্তু আমার নার্ভের অবস্থা এখন আরজে এহসানের রাডারের মতো। সিগন্যাল ধরতে গিয়ে বারবার ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। ভীষণ টেনশন হচ্ছে ক্যাপ্টেন। আর্যর কণ্ঠস্বর এবার বড্ড গভীর হলো। আর্য দায়িত্বশীল স্বামীর মতো বুঝিয়ে শান্ত স্বরে বলল, রিল্যাক্স তৃষা। শোনো, পরীক্ষার হলটা মাঝ সমুদ্রের ঝড়ের মতো। তুমি যদি ভয় পাও তবে ঢেউ তোমাকে ডুবিয়ে দেবে, আর যদি শান্ত থাকো তবে তুমিই হবে বিজয়ী। তুমি যথেষ্ট পরিশ্রম করেছ, এখন শুধু নিজেকে বিশ্বাস করো। আন্ডারস্ট্যান্ড? তৃষা এক মুহূর্ত নীরব থেকে ভীষণ আদুরে গলায় বলল, কিন্তু আপনি পাশে থাকলে হয়তো কনফিডেন্সটা একটু বেশি থাকতো। আর্য চোখে এক পলক বিষণ্ণতা খেলে গেলেও ও সেটা কণ্ঠে প্রকাশ পেতে দিল না। আর্য বেশ যত্নবান ভঙ্গিতে বলল, আমি ফিরবো তৃষা, খুব শীঘ্রই। আর শোনো, পরীক্ষার এই কদিন রাত জাগে একদম বারণ। ঠিকঠাক খাওয়া দাওয়া করেছো তো? আর কাল রাতে খাওনি কেন? এসব অনিয়ম কিন্তু আর চলবে না। তৃষা ফিক করে হেসে ফেলল। লোকটা দূরে থেকেও কিভাবে সব খবর রাখে কে জানে। তৃষা রেলিংয়ে মাথা ঠেকিয়ে বলল, সব খবরই তো রাখেন। এমন ভাবে বলছেন মনে হচ্ছে অনিয়ম ভঙ্গ করলে আপনি জাহাজ থেকে এক্ষুনি ছুটে আসবেন। আর্য নিচু স্বরে হাসল। আসতে বলে মন্দ হতো না। থাক থাক, আর ঢং করতে হবে না। আসতে তো পারবেন না। কি বলতে চাইছ? চলে আসবো? তৃষা প্রতিউত্তরে এবার কিছুই বলল না। আর্য আনমনে এক ঝলক হেসে পরক্ষণে বলল, শুনুন ম্যাডাম, কালকের দিনটা শুধু রিভিশন দেবেন, আর পরশু সকালে ফজরের নামাজের পর আরেকবার চোখ পুরোলে যথেষ্ট। চিন্তার কোনো কারণ নেই, আর দুশ্চিন্তায় চোখের নিচে কালি বসানো তো মানেই হয় না। আমি ইনশাল্লাহ পরীক্ষার শেষে কল দেব। তুমি শুধু নিজের সেরাটা দিও, বাকিটা আমি দেখে নেব। তৃষা রেলিংয়ে আঙ্গুল ঘষতে ঘষতে বেশ নরম গলায় বলল, বুঝলাম। শুধু বুঝলেই হবে না, মেনে চলতে হবে। আচ্ছা। আর্যর ঠোঁটের কোণে এক চিলতে প্রশান্তের হাসি ফুটে উঠল। ও কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে এক অফিসারের উচ্চ কণ্ঠ ভেসে এলো, স্যার, সরি টু ইন্টারাপ্ট, অ্যাডমিরাল ইজ অন দ্য লাইন। আপনাকে এখনই ব্রিজে ডাকছেন। ইটস আর্জেন্ট স্যার। আর্যর চেহারায় মুহূর্তেই পেশাদারিত্বের সেই কঠিন গাম্ভীর্য ফিরে এলো। ও ফোনের রিসিভারটা একটু শক্ত করে ধরে শান্ত স্বরে অফিসারকে উদ্দেশ্য করে বলল, কপি দ্যাট। টেল মি আইল বি দেয়ার ইন 2 মিনিটস। অফিসার স্যালুট দিয়ে প্রস্থান করতেই আর্য পুনরায় তৃষার দিকে মনোযোগ দিল। দ্রুত লয়ে বলল, সরি তৃষা, ডিউটি কলস। আমাকে এখন যেতেই হচ্ছে। আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য অ্যাডমিরাল। তুমি মন দিয়ে পড়াশোনা করো, নিজের উপর ভরসা রেখো। হি উইল শাইন। আর শোনো, ডোন্ট লেট এনিথিং ডিস্ট্রাক্ট ইউ ফ্রম ইউর গোল। টেক কেয়ার অফ ইউর সেলফ, মাই ডিয়ার। গুড লাক ফর দি এক্সাম। তৃষা কিছু বলার আগে আর্যর ওপাশ থেকে যান্ত্রিক কিছু শব্দ ভেসে এলো। আর্য শেষবার অতি সংক্ষেপে কিন্তু গভীর মমতায় বলল,
যেতে হচ্ছে। আল্লাহ হাফেজ। কলটা কেটে যেতেই তৃষা স্তব্ধ হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। মানুষটার জীবনটা ঠিক কতটা ঘড়ির কাঁটায় বাঁধা তা ও আজ আবারও নতুন করে উপলব্ধি করল। একদিকে দেশ আর কর্তব্যের আহ্বান, অন্যদিকে এক চিলতে ব্যক্তিগত আবেগ। তৃষা ফোনটা ব্যাগে রাখতে রাখতে একটা লম্বা শ্বাস নিল। পুনর্বার হাত ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখল 12:30 বাজে। টুইঙ্কেলের ছুটির সময় হয়েছে। ও আর কালক্ষেপণ না করে দ্রুত সিঁড়ি ভেঙে নিচের দিকে নেমে গেল। লাইব্রেরির গাম্ভীর্যপূর্ণ স্তব্ধতা কাটিয়ে মেহসানা বাইরে বেরোলো। বিকেলের রোদেলা আকাশটা কিঞ্চিত ম্লান হতে শুরু করেছে। গেটের কাছেই ওর দেখা হয়ে গেল ডক্টর ফারহানের সাথে। ওর পূর্ব পরিচিত হওয়ায় বেশ কিছুক্ষণ হাসি মুখে কুশল বিনিময় আর পুরনো স্মৃতির রোমন্থন শেষে ফারহান বিদায় নিল। মেহসানা ওর প্রস্থান পথের দিকে তাকিয়ে এক চিলতে হাসল, কিন্তু পরক্ষণে ওর নজর কাড়ল গেটের ঠিক পাশে পার্ক করা একটা গাড়ি দিকে। গাড়িটার গায়ে বেশ আয়েশ করে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান। চোখে সানগ্লাস, 2 হাত পকেটে গুজে ও এমনভাবে তাকিয়ে আছে যেন কোনো এক গভীর রহস্য উদ্ঘাটনে ব্যস্ত। মেহসানা অবাক হয়ে ওর দিকে এগিয়ে গেল, ভুড়ো কুচকে কিঞ্চিত বিস্ময় নিয়ে শুধালো, আরে আপনি এখানে কি করছেন? আদ্রিয়ান সানগ্লাসটা নামিয়ে কপালের ওপর তুলল। ফারহান যে রাস্তা দিয়ে চলে গিয়েছে সেদিকে একবার তাচ্ছিল্যর দৃষ্টি হেনে নিলিপ্ত গলায় বলল, রাস্তার ধারটা কি আপনার পৈতৃক সম্পত্তি মিস সানবক্স? আমি দাঁড়িয়ে আছি কারণ আমার ইচ্ছে হয়েছে। তবে কথা সেটা নয়, কথা হলো ওই যে একটু আগে আপনার সাথে দাঁত কেলিয়ে কথা বলছিল, ওই ছেলেটাকে। আদ্রিয়ানের গলায় ঈর্ষার কিঞ্চিত আভাস পেয়ে মেহসানার মনে দুষ্টমি বুদ্ধি খেলে গেল। ও নিজের ওড়নাটা কাঁধের ওপর টেনে নিয়ে একটু ভাব ধরে বলল, কেন বলুন তো, চিনে রাখবেন নাকি? ও হচ্ছে ডাক্তার ফারহান, আর খুব শীঘ্রই ও আমার ফিয়ন্সে হতে যাচ্ছে। কেন, পছন্দ হয়েছে আপনার? মেহসানার মুখে ফিয়ন্সি শব্দটা শুনে আদ্রিয়ানের চোয়াল এক মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল। ও সোজা হয়ে দাঁড়িয়ে মেহসানার খুব কাছে এসে থমকালো। ওর কণ্ঠস্বর এবার বড্ড গম্ভীর শোনালো। ফিয়ন্সে? সিরিয়াসলি? আপনার মতো সাউন্ড বক্সেরও ফিয়ন্সে আছে? মেহসানা মুখ বাঁকিয়ে কিছু বলতে যাবে তার আগেই আদ্রিয়ান এবার এক পা পিছিয়ে গিয়ে গাড়ির ডোর খুলে বসার উপক্রম করে বলল, ফিয়ন্সে বানানোর আগে একটু খোঁজ খবর নেবেন লোকটার দাঁতগুলো সব আসল কিনা। যা হাসছিল, আমার তো ডাউট হচ্ছে। বলেই আদ্রিয়ান গাড়িতে স্টার্ট দিল। মেহসানা ওর যাবার পথের দিকে তাকিয়ে মুখ টিপে হাসল। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ সমাগত। দেওয়াল পঞ্জিকার পাতায় এখন ইংরেজি মে মাসে দিনলিপি চলছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রণদামামা বেজে উঠেছে ইতোমধ্যেই। সময়টা ফজরের কিছুটা পর। সময়টা সদ্য অতিক্রান্ত ফজর। উষা লগ্নের সদ্য উদিত অরুণের লালিমার বিচ্ছরণ ঘটছে সমগ্র অন্তরিক্ষ জুড়ে। স্নিগ্ধ সমীরণের মৃদু হিল্লোলে শীতল ধরণী। কিছুক্ষণ পূর্বে তন্দ্রা টুটেছে তৃষার। নামাজ শেষে সে নিবিষ্ট চিত্রে পাঠ্য বইয়ের পাতায় নিমগ্ন। সহসা পার্শ্বে অবহেলায় পড়ে থাকা যান্ত্রিক যন্ত্রটা তড়িৎ বেগে দিক বিদিক প্রকম্পিত করে গর্জে ওঠে, শান্ত পরিবেশকে বিদীর্ণ করল। অপ্রত্যাশিত এই শব্দের ঝংকারে তৃষা কিঞ্চিত সকচিত হল। পরক্ষণে ক্ষিপ্র হস্তে যন্ত্রটিকে করায়ত্ত করে সেটির উচ্চকিত নাদ স্তমিত করল। অতঃপর তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করল। সঙ্গে সঙ্গে বাদামি রঙ্গা চক্ষু মণিদয় আনন্দাবেশে চিকচিক করে উঠল ওর। তৎক্ষণাৎ ফোনটা রিসিভ করে ও তড়িৎ বেগে বলল, হ্যালো, কেমন আছেন? সরি, আসসালামু আলাইকুম। তৃষার কণ্ঠে ফুটে ওঠা সেই ব্যাকুলতা আর ভুলের সংমিশ্রণ ফোনের ওপাশে আর্যর কর্ণগোচর হতেই ওর ওষ্ঠা ধরে এক চিলতে স্নিগ্ধ হাসির রেখা ফুটে উঠল। আর্য কয়েক সেকেন্ড নীরব থেকে অত্যন্ত ধীর ভরাট কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষার দিন সকালে এত উত্তেজিত থাকলে তো চলবে না মিসেস আর্য হাসান, মাথা ঠান্ডা রাখুন। তৃষা লজ্জায় নিজের ওষ্ঠাধর দংশন করল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, আসলে আপনার ফোন আসবে ভাবিনি। মানে এত সকালে আপনি বোধহয় খুব ব্যস্ত ছিলেন। আর্য এবার কিঞ্চিত হালকা মেজাজে বলল, ব্যস্ততা তো থাকবেই, কিন্তু আজ আমার সবটা বিলাসী ম্যামের জীবনের বড় একটা যুদ্ধ শুরু হতে যাচ্ছে। তাই সব ফাইল আপাতত ড্রয়ারে তালাবদ্ধ করে রেখেছি। সো আর ইউ রেডি ফর দ্য ব্যাটল? তৃষা জানালার বাইরের রাঙ্গা আসমানের পানে চেয়ে মৃদু হাসল। আর্যর এই তুমি সম্বোধনটা ওর বড্ড মধুর লাগে। ও বলল, প্রিপারেশন তো মোটামুটি ভালো, কিন্তু ভয় লাগছে যদি সব ভুলে যাই। ভুলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তুমি যতটা মেধাবী তার চেয়েও বেশি পরিশ্রমী। জাস্ট রিল্যাক্স। আর হ্যাঁ,
সাথে করে সব ডকুমেন্ট নিয়েছে তো? অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড। তৃষা ফোনের এপাশেই মাথা নাড়ালো, যেন আর্য ওকে দেখতে পাচ্ছে। ও গুছিয়ে রাখা ফাইলটার দিকে একবার চোখ বুলিয়ে বলল, হ্যাঁ, সব ঠিক করেছি, সব ঠিক আছে। গুড। আর শোনো, পরীক্ষার হলে গিয়ে কারো দিকে তাকানোর দরকার নেই। আর তোমার বকবকানি স্বভাব, ওটা অন্তত 3 ঘন্টা বন্ধ রেখো। কিছুদিন পর আমি আসলে সব কথা আমার সঙ্গে বলো না হয়। কোয়েশ্চেন পেপার হাতে পেলে আগে বিসমিল্লাহ বলে শুরু করবে। মনে রেখো, তোমার ক্যাপ্টেন সব সময় তোমার পাশে আছে। তৃষার বুকের ভেতরটায় এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠল। ও নরম গলায় শুধালো। আপনি কবে ফিরবেন? আর্যর ওপাশে ইঞ্জিনের মৃদু গঞ্জন কর্ণগোচর হচ্ছে। আর্য দীর্ঘশ্বাস ফেলে বলল, এখনো অনেক পথ বাকি আছে তৃষা, তবে তোমার পরীক্ষা শেষ হওয়ার আগে আমি ফেরার চেষ্টা করব। আপাতত নিজের উপর ফোকাস করো। আর হ্যাঁ, পরীক্ষা দিয়ে এসে আমাকে ডিটেলস ফিডব্যাক দেবে। আইল বি ওয়েটিং ফর ইয়োর টেক্সট। তৃষা কিঞ্চিত দুষ্টমি করে বলল, ও আচ্ছা, তার মানে মিস্টার সেলিং কিং আবারও অ্যাক্টিভ হচ্ছেন। আমি তো ভেবেছিলাম পরকীয়া ছেড়ে আপনি এখন সাধু হয়ে গিয়েছেন। আর্য এবার অস্ফুট স্বরে হাসল। ওর সেই হাসিটাই তৃষার হৃদস্পন্দন কয়েক মুহূর্তের জন্য থামিয়ে দিল যেন। আর্য মৃদু স্বরে বলল, নিজের বউয়ের সাথে পরীক্ষা করার মজাটাই আলাদা। যাই হোক, ব্রেকফাস্ট করেই বাসা থেকে বেরিও, আর সাবধানে যাতায়াত করবে। অল দ্য বেস্ট ফর টুডে। তৃষা অস্ফুট স্বরে বলল। ধন্যবাদ। আর্য কলটা কাটার আগে শেষবারের মতো বলল, ডোন্ট ওয়ারি মাই লেডি, আই ট্রাস্ট ইউ। তুমি পারবে। ঘড়ির কাঁটা এখন 1টা বেজে 10-এর ঘর স্পর্শ করেছে। উচ্চ মাধ্যমিকের প্রথম যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে ঢাকা কলেজের বিশাল ফটক দিয়ে যখন পরীক্ষার্থীদের জনস্রোত বের হতে শুরু করলো, ঠিক তখনই ভিড়ের মাঝে দেখা মিলল তৃষা আর মেহসানার। দীর্ঘ 3 ঘন্টার স্নায়ুযুদ্ধের ক্লান্তি দুজনের মুখাবয়বে স্পষ্ট। মেহসানা তৃষার কাঁধে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, উফ তৃষা, ওই 4 নাম্বার সৃজনশীলটা যা পেঁচানো ছিল না, আমি তো ভেবেছিলাম আর মিলাতেই পারবো না। তোর কি অবস্থা বলতো? সব শেষ করতে পেরেছিস তো? তৃষা কলেজ ব্যাগের চেইনটা টেনে অ্যাডমিট কার্ডটা সযত্নের ভেতরে রাখতে রাখতে হাসি মুখে জবাব দিল, আলহামদুলিল্লাহ মেহু, পরীক্ষা বেশ ভালো হয়েছে। আসলে ওই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু ঠান্ডা মাথায় ভাবতেই উত্তরটা মাথায় চলে এসেছিল। দুজনে গল্প করতে করতে মূল ফটকের কাছাকাছি আসতেই তৃষার নজর পড়ল একটু দূরে দাঁড়িয়ে থাকা চেনা মুখগুলোর দিকে। আর্যর বাবা মা আর ছোট টুইঙ্কেল লজেন্স হাতে প্রখর রোদে দাঁড়িয়ে তৃষারই অপেক্ষা করছিল। ওপাশে আর্যর ড্রাইভারও গাড়ি নিয়ে প্রস্তুত। তৃষাকে দেখা মাত্রই আর্যর বাবা একগাল হেসে হাত নাড়ালেন। মেহসানা ফিস ফিস করে বলল, তোর তো জবরদস্ত কারবার দোস্ত। ফুল ফ্যামিলি দেখি তোকে রিসিভ করতে চলে এসেছে। যা যা, এখন একটু আদর খেয়েই নি। তৃষা এগিয়ে যেতেই জাহানারা বেগম পরম মমতায় ওর কপালে হাত দিয়ে শুধালেন, কেমন হলো রে মা পরীক্ষা? শরীর ঠিক আছে তো? রোদে মুখটা একদম লাল হয়ে গিয়েছে। তৃষা ওনার হাত জড়িয়ে ধরে শান্ত স্বরে বলল, খুব ভালো হয়েছে মা। তোমরা এত কষ্ট করে কেন এলে এই কড়া রোদের মধ্যে? আমি তো একাই চলে যেতে পারতাম। আর্যর বাবা চশমাটা ঠিক করে স্নেহমাখা স্বরে বললেন, ক্যাপ্টেন সাহেব তো বারবার ফোন করে আমাদের অস্থির করে দিচ্ছিল। ওদিকে সাগরের মাঝখানে বসেই ওর দুশ্চিন্তার শেষ নেই। আর আমরা আসবো না তা কি হয়? আর্যর বাবার এই কথায় তৃষার হৃদয়ে এক শীতল পরশ অনুভূত হলো। এক চিলতে স্নিগ্ধ হাসি রেখা ফুটে উঠল ওষ্ঠা ধরে। আর্যর এই দূরবর্তী ব্যাকুলতা যেন তপ্ত রোদেও ওকে শীতল ছায়া মেলে আগলে রাখল। হঠাৎ পাশ থেকে ছোট্ট টুইঙ্কেল ওর কামিজের এক কোণা টেনে ধরে আধো আধো গলায় বলল, ও বানি, পাপা বলেছে আমাকে নিয়ে আইসক্রিম খেতে যেতে। চলো না, আমার খুব গরম লাগছে এখানে। আমার গালগুলো দেখো কত লাল হয়ে গিয়েছে। টুইঙ্কেলের সেই আদুরে ভঙ্গিতে উপস্থিত সবাই হেসে উঠল। তৃষা ঝুঁকে পড়ে ওকে কোলে তুলে নিয়ে ওর লাল হয়ে যাওয়া গালে আলতো চুমু খেয়ে বলল, আচ্ছা আমার লক্ষ্মী মাম্মাম, চলো আমরা সবাই মিলে বড় এক কাপ আইসক্রিম খাবো। ডিল? টুইঙ্কেল বিস্তর হেসে সম্মতিসূচক মাথা ঝাঁকালো। আর্যর বাবা এবার সবাইকে তাড়া দিয়ে বললেন, চলো চলো, রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। সবাই মিলে গাড়ির দিকে অগ্রসর হলো। গাড়িতে উঠেই তৃষা এক ঝলক ফোনের নোটিফিকেশন চেক করলো। সেখানে শুধুমাত্র আর্যরই একটি খুদে বার্তা জলজল করছে। মিসেস ক্যাপ্টেন, এক্সাম ডান। নাও টেক এ ডিপ ব্রেথ অ্যান্ড স্টে হ্যাপি, মাই লাভ। তারপর একটা লাভ ইমোজি।
অসমাপ্ত হলেও আর্যর এই ছোট্ট বার্তাখানি যেন তপ্ত মরুর বুকে এক পশলা শ্রাবণধারা হয়ে নেমে এলো তৃষার হৃদয়ে। ফোনের কাচের পাতায় ভেসে ওঠা অক্ষরগুলো ওষ্ঠাধরে লেপে দিল এক চিলতে লাজুক হাসির প্রলেপ। আনন্দ অশ্রুতে ভিজে উঠল নেত্রপল্লব। এক নিবিড় আবেশে তৃষা নিজেই অজান্তেই বিড়বিড়িয়ে বলল। মিস ইউ ব্যাডলি ক্যাপ্টেন। তৃষার চলে যাওয়ার পর মেহসানা নিজের ওড়নাটা সামলে নিল। তপ্ত মধ্যাহ্নে চারপাশ খা খা করছে। মাথার ওপর সূর্যটা যেন আগুনের পিণ্ড হয়ে বসে আছে। ও যখন কলেজের গেট পেরিয়ে ফুটপাত দিয়ে ধীর পায়ে এগোতে যাবে, ঠিক তখনই কাঠ ফাটিয়ে প্রচণ্ড শব্দে ব্রেক কষে একটি ধবধবে সাদা রঙের বিলাসবহুল গাড়ি ওর ঠিক সামনে এসে থামল। আকস্মিক এই ঘটনায় মেহসানা থতমত খেয়ে দুকদম পিছিয়ে গেল। ধুলোবালির ঝাপটায় ওর চোখ দুটো কিঞ্চিত সংকুচিত হলো। মেহসানা অত্যন্ত বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে পাশ কাটিয়ে যেতে উদ্যত হতেই গাড়ির দরজা খুলে গেল। গাড়ি থেকে বেরিয়ে এলো এক দীর্ঘদেহী মানুষ। পরনে নেভি ব্লু রঙের পেলোট শার্ট আর খাকি রঙের গ্যাবার্ডিন প্যান্ট, চোখে কালো রোদ চশমা, যার কাচের আড়ালে ওর চাহনিটা ঠিক বোঝা না গেলেও সেই চিরচেনা তেরা মেজাজের উপস্থিতি টের পেতে মেহসানার এক মুহূর্ত সময় লাগলো না। আদ্রিয়ান নিজের চশমাটা এক আঙ্গুলে সামান্য নামিয়ে তেসরাভাবে মেহসানার দিকে তাকালো। সূর্যের আলো ওর চুলে পড়ে এক অদ্ভুত দ্রুতির সৃষ্টি করেছে। আদ্রিয়ান অলস্য ভরে গাড়ির বনেটে হেলান দিয়ে দাঁড়িয়ে পকেট থেকে চাবির রিংটা ঘোরাতে ঘোরাতে খুব গম্ভীর স্বরে বলল। কি হলো মিস সানবক্স? রোদে পড়তে পড়তে কি চোখের পাওয়ার একদম জিরো হয়ে গেল? সামনে জলজ্যান্ত একটা মানুষ দাঁড়িয়ে আছে আর আপনি অন্ধের মতো পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। মেহসানাও দাঁত কিরমির করে নিজের ওড়নার খুঁটটা শক্ত করে চেপে ধরল। তবে রণচণ্ডীর রূপটা ধারণ করল না আজ। গজগজ করতে করতে বলল। আপনি এখানে মাঝ দুপুরে কি রাস্তাঘাটে মানুষের অ্যাক্সিডেন্ট করানোর কন্ট্রাক্ট নিয়েছেন নাকি? আর আমার চোখের পাওয়া নিয়ে আপনাকে ভাবতে হবে না মিস্টার ল্যাম্পপোস্ট। আদ্রিয়ান এবার বাঁকা হাসল। চশমাটা পুরোপুরি খুলে শার্টের কলারে ঝুলিয়ে রেখে ও এক কদম এগিয়ে এলো মেহসানার দিকে। ওর সেই তীক্ষ্ণ আর গভীর চাহনি দেখে মেহসানা অবচেতনভাবেই এক পা পিছিয়ে গেল। আদ্রিয়ান নিচু স্বরে বলল। সেটা তো ঠিক, আপনার চোখের পাওয়ার নিয়ে ভাবার জন্য তো এখন আপনার ফিয়ন্সে আছেই। তা কোথায় সে? তাকে তো দেখছি না। সে কি আপনাকে নিতে আসেনি মিস? মেহসানা ভালোভাবেই বুঝল আদ্রিয়ানের খোঁচাটা। ও মুখ বাঁকিয়ে বলল। তার মতো ফালতু টাইম নেই। মেহসানার তাচ্ছিল্য ভরা কথা শুনে আদ্রিয়ান এক মুহূর্ত স্থির হয়ে রইল। তারপর এক পা এগিয়ে এসে ওর খুব কাছে গিয়ে দাঁড়ালো। ওর দীর্ঘ ছায়াটা মেহসানার ওপর আঁচড়ে পড়তেই মেহসানা কিঞ্চিত অপ্রস্তুত হয়ে চাইল। আদ্রিয়ান পকেটে হাত গুজে খুব শান্ত অথচ বিদ্রুপাত্মক গলায় বলল। বাহ, প্রিয় মানুষের জন্য একটু সময় বের করাটা যার কাছে ফালতু টাইম। তাই এরকম এক পিস বিজি পাবলিককে খুঁজে পেলেন কই? গুগল ম্যাপে মোস্ট কেয়ারলেস পারসন লিখে সার্চ দিয়েছিলেন নাকি? মেহসানা দমে না গিয়ে ততোধিক তেরা স্বরে পাল্টা জবাব দিল। সবাই তো আর আপনার মতো বেকার বসে থাকে না যে মাঝ দুপুরে গাড়ি নিয়ে রাস্তার মোড়ে মোড়ে ডিউটি দেবে। উনি প্রফেশনাল পারসন, ওনার কাজের ভ্যালু আছে। আদ্রিয়ান এবার এক ঝটকায় গাড়ির দরজা খুলে দিয়ে মেহসানার দিকে গভীর চোখে তাকালো। ওর কণ্ঠে এবার পরিহাসের বদলে এক অদ্ভুত শাসন কাজ করছে। কাজের ভ্যালু তো আমারও আছে মিস সানবক্স, কিন্তু আই গেস এই কাঠফাটা রোদে আমার ফিউচার পেশেন্টকে স্ট্রোক করে রাস্তায় পড়ে থাকতে দেখার চেয়ে আমার ফালতু সময়টা গাড়ির এসিতে ইনভেস্ট করা অনেক বেশি লজিক্যাল। চুপচাপ ভেতরে এসে বসুন, নাকি ওই বিজি পার্সনের জন্য ওয়েট করতে করতে রোস্টেড চিকেন হওয়ার ইচ্ছে আছে? মেহসানা ভ্রুকুচকে জেদ দেখাতে চাইলেই আদ্রিয়ানের চাহনির সম্মুখে কেন জানি আজ সব কথা গুলিয়ে গেল। ও গজগজ করতে করতে বলল। আপনার গাড়িতে চড়া মানেই তো, তা সিট বেল্ট কি শক্ত তো, নাকি আবার মাঝপথে ব্রেক ফেল হবে? আদ্রিয়ান বাঁকা হেসে ড্রাইভিং সিটে বসতে বসতে বলল। আমার ব্রেক ফেল হয় না ম্যাডাম, তবে আপনার এই বিরতিহীন ক্যাসেট প্লেয়ারের ব্রেক যে খুব দরকার সেটা আমি কনফার্ম। কুইক, গাড়িতে চড়ুন। মেহসানা মুখ ভেঙচিয়ে গাড়িতে উঠে সজোরে দরজাটা লাগালো। এসির শীতল হাওয়া গায়ে লাগতেই ও মনে মনে স্বস্তি পেলেও মুখে সেটা প্রকাশ করল না। আদ্রিয়ান গাড়ি স্টার্ট দিয়ে গ্লাসে মেহসানার প্রতিবিম্ব দেখে মনে মনে বলল। একে তো বেশ ছিলেন মিস সাউন্ডবক্স, অযথা ভুল মানুষের পাল্লায় পড়ার শখ জাগলো কেন আপনার? বঙ্গোপসাগরের বিশাল জলরাশির বুকে এখন দ্বিপ্রহরের প্রখর ভাসবরতা। অন্তহীন নীলিমার নিচে জাহাজের ইস্পাত কঠিন শরীরটা ঢেউয়ের
মস্তকে আঘাত হেনে ধীরলয়ে এগিয়ে চলছে। চারদিকের এই নিবিড় নিস্তব্ধতা আর সাগরের লোনা বাতাসের ঝাপটায় এক অদ্ভুত একাকিত্ব বিদ্যমান। আর্য এহসান এখন তার কর্মস্থলের সবচাইতে গুরুত্বপূর্ণ স্থান নেভিগেশন ব্রিজে দাঁড়িয়ে। ক্যাপ্টেনের এই সংরক্ষিত এলাকাটি থেকে বাইরের দিগন্ত রেখা পর্যন্ত স্পষ্ট দৃষ্টিগোচর হয়। আর্য ব্রিজের সামনের রেলিংয়ে দুহাত রেখে সাগরের ফেনলি উর্মিমালার দিকে চেয়েছিল। পরনে ওর সাদা ধবধবে ইউনিফর্ম, কাঁধের ওপর জ্বলজ্বল করছে ওর অর্জিত সম্মানের পদচিহ্ন। প্রখর সূর্যালোকে ওর উন্নত নাসিকা আর তীক্ষ্ণ চিবুক নিপুণ ভাস্করের তৈরি আস্ত এক শ্বেতপাথরের ভাস্কর্যের ন্যায় দীপ্তমান। হঠাৎ আর্য ওর পকেট থেকে চামড়ার কালো ওয়ালেটটা বের করল। সযত্নে ভাঁজ খোলা মাত্রই উন্মোচিত হলো এক চিলতে মায়ার জগৎ। ওয়ালেটের এক কোণে স্বচ্ছ প্লাস্টিকের আড়ালে একটি স্থির চিত্র। সেখানে তৃষা অনভ্যস্ত শাড়ির আঁচল সামলাতে সামলাতে অন্যদিকে তাকিয়ে হাসছে। হাসির তোড়ে ওর গালে সেই কাঙ্ক্ষিত টোলটি বড্ড স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। আর্য দৃষ্টি ওই একটি বিন্দুতে স্থির। ওর সেই কঠিন ভাবলেশীন চোখে এখন এক সমুদ্র সমান মুগ্ধতা আর অব্যক্ত অনুরাগ। আর্য আঙ্গুলের ডগা দিয়ে ছবির ওপর তৃষার সেই টোলপড়া গালটি আলতো করে স্পর্শ করল। আকস্মিক কাঁধে এক বলিষ্ঠ স্পর্শ অনুভূত হতে আর্য নিমগ্নতা ভঙ্গ হলো। ওর দীর্ঘদিনের সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু ফারহান পাশে এসে দাঁড়িয়েছে। আর্য দ্রুত ওয়ালেটটা বন্ধ করার চেষ্টা করলেও ফারহানের তীক্ষ্ণ নজর এড়িয়ে যেতে পারেনি সেটি। ফারহান এক চিলতে কৌতুক মাখা হাসি নিয়ে আর্যর দিকে তাকিয়ে মৃদু স্বরে শুধালো, হু ইজ দিস লাকি গার্ল আর্য? আর্য নিজের ওয়ালেটে বিদ্যমান সেই হাস্যোজ্জ্বল মুখশ্রী পানে শেষবারের মতো তাকিয়ে আনমনে বলল, মাই লাইফলাইন, মাই হার্টবিট, দ্য রিজন অফ মাই এক্সিস্টেন্স। ফারহান কিঞ্চিত বিস্মিত হয়ে ভ্রু উচাল। ওর আর্যর মুখে এমন নিরেট এবং অকপট স্বীকারোক্তি আগে কখনো শোনেনি। ও মুগ্ধ হয়ে বলল, বাব্বা, এত ভালোবাসা রাখুম কই? ফারহানের বিস্ময় মাখা প্রশ্নের উত্তরে আর্য সাগরের দিগন্ত বিস্তৃত নীলিমার দিকে তাকিয়ে ওয়ালেটটা পকেটে রাখতে রাখতে ধীরস্থির কণ্ঠে বলল, ভালোবাসার শব্দটা তো আজকাল বড্ড এক্সপায়ার্ড শোনায় ফারহান। তৃষা ইজ জাস্ট অ্যান ইমোশন টু মি, শি ইজ লাইক মাই সোল রিদম। ভালোবাসা হয়তো সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হয়, বাট ও আমার এমন এক এডিকশন যা আমার অস্তিত্বের সাথে মার্চ হয়ে গেছে। ট্রাস্ট মি, ভালোবাসা হারানো পসিবল, কিন্তু এই প্যাশনটা কখনো নিঃশেষ হওয়ার নয়। কালচক্রের আবর্তনে অতিক্রান্ত হয়েছে মাস দুয়েক। প্রবাহিত সময়ের ব্যবধানে তৃষার জীবন থেকে উচ্চ মাধ্যমিকের গুরুভাব অপসৃত হয়েছে। তবে থেমে নেই টুইঙ্কেলের জীবনযাত্রা। তুখর মেধার অধিকারিণী ছোট্ট মেয়েটির পড়াশোনা বর্তমানে বেশ গতিশীল। আজ দ্বিপ্রহরের তপ্ত রৌদ্রে আফজাল আহমেদের সকল বাধা অমান্য করে তৃষা নিজেই টুইঙ্কেলকে নিতে এসেছে। ছুটির ঘণ্টা বাজতে বিলম্ব থাকায় নিকটস্থ এক নিভৃত ক্যাফেতে আশ্রয় নিয়েছে ও। অবসর কাটাতে কোনো কারণ ছাড়াই ব্যস্ত আঙ্গুলি তৎপর ফেসবুকে স্ক্রলিংয়ে। নীল দুনিয়ায় বিচরণরত তৃষার চঞ্চল আঙ্গুলগুলো আচানক স্থির হলো। অলস দৃষ্টির সম্মুখে সহসা উদিত হলো এক অসম বৈচিত্র্যের যুগল। শ্বেত শুভ্র আভিজাত্যে মোড়ানো এক পৌরের বাহুলগ্ন হয়ে ক্যাফেতে প্রবেশ করল নবযৌবনা এক রূপসী, যার লাবণ্য ছটায় মুহূর্তকাল থমকালো চারপাশ। পুরুষটির ললাটে বয়সের রেখাপাত স্পষ্ট হলেও চলনে বিদ্যমান দাম্ভিক প্রতিপত্তি। তৃষা বিস্ফোরিত নেত্রে চাইল। পাশ্চাত্য সাংস্কৃতিক সংজ্ঞা অনুসারে এনাকে বোধহয় সুগার ড্যাডি বলা হয়। বর্তমান বাংলাদেশের পাশ্চাত্য সংস্কৃতি এই ছোঁয়া ছড়িয়ে পড়লেও সচরাচর দেখা মেলে না। তৃষাও আজ প্রথমবারের মতো চোখের সামনে এমন দম্পতি দেখছে। ও কিঞ্চিত বিস্মিত। হুট করে ধনাঢ্য পৌর ব্যক্তিটি হঠাৎ পকেটে হাত দিয়ে বিড়বিড়িয়ে কি যেন বললেন। সম্ভবত তার মানিব্যাগটি তিনি গাড়িতেই ফেলে এসেছেন। উনি পাশে থাকা রূপসী মেয়েটির কানে ঝুঁকে কিছু একটা বলতেই মেয়েটি বিরক্তিমাখা দৃষ্টিতে একবার তার দিকে তাকালো। পৌর ব্যক্তিটি তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে গেলেন, সম্ভবত গাড়ি থেকে ওয়ালেট উদ্ধার করতে। মেয়েটি এবার একা। ওর পরনের দামি পোশাক আর উগ্র মেকআপে আভিজাত্যের চেয়ে দাম্ভিকতায় বেশি প্রকাশ পাচ্ছে। ও চারদিকে একবার সন্ধানী দৃষ্টি বুলালো, তারপর ধীর পায়ে তৃষার টেবিলের দিকেই এগিয়ে এলো। তৃষা খানিকটা অপ্রস্তুত হয়ে নিজের ব্যাগটা গুছিয়ে নিল। মেয়েটি তৃষার একদম সামনে এসে দাঁড়িয়ে পাত্তা না দেওয়ার ভঙ্গিতে তৃষার দিকে তাকিয়ে খুব শীতল কণ্ঠে শুধালো,
এক্সকিউজ মি, আমি কি এখানে বসতে পারি? অন্য সব টেবিলে প্রায় অকুপাইড। তৃষা স্বভাবজাত সরলতার এক চিলতে মিষ্টি হাসি ঠোঁটের কোণে ঝুলিয়ে বলল। হ্যাঁ অবশ্যই, বসুন না। মেয়েটি ধন্যবাদ দেওয়ার প্রয়োজন বোধ করল না। ও শব্দ করে চেয়ার টেনে বসে নিজের ডিজাইনার হ্যান্ডব্যাগটা টেবিলের ওপর দর্পের সাথে রাখল। তৃষা কৌতূহলী হয়ে আবারও শুধালো। আপনি কি এই এলাকাতেই থাকেন? আসলে আপনাকে এর আগে কখনো দেখিনি তো এদিকে। মেয়েটি তৃষার আপাদমস্তক একবার পরখ করল, একটা বাঁকা হাসি দিয়ে খুব অবজ্ঞার সুরে বলল। এলাকা? আমি সচরাচর আমার লোকাল ক্যাফেতে আসি না। আমার ডার্লিংয়ের খুব ইচ্ছে হলো একটু চেঞ্জ দরকার, তাই আসা এখানে। ও আচ্ছা। বাই দ্য ওয়ে, তুমি এখানে কি করছো? ডোন্ট মাইন্ড, বাট তোমাকে বেশ ছোট লাগছে, আর একা এসেছো তাই। আমার মেয়ের কিন্ডারগার্টেন পাশেই, ছুটি হতে এখনো দেরি আছে, তাই ওয়েট করছি আমি। মেয়েটি এবার বিস্মিত হয়ে বলল। হোয়াট? তোমার বাচ্চাও আছে? কেন আপনার নেই? নো ওয়ে, আই ডোন্ট লাইক বেবি। সারাক্ষণ ক্যাচর ক্যাচর, টু মাচ ইরিটেটিং। তৃষা ভ্রু কুঞ্জনপূর্বক চাইল। বাচ্চাদের সম্বন্ধে এমন মন্তব্য ওর পছন্দ হলো না একটুও, তাই মনে মনে বলল। বাচ্চারা কেচর কেচর করে? অদ্ভুত মহিলা তো। তৃষা কিছু বলতে উদ্যত হতে যাচ্ছিল, কিন্তু তার পূর্বেই ওর কর্ণগোচর হলো এক মিষ্টি মায়াবী কণ্ঠস্বর। ও বানি। তৃষা দরজার দিকে তাকাতেই দেখল টুইঙ্কেল তার ছোট ছোট পায়ে প্রায় দৌড়ে ক্যাফের ভেতরে ঢুকছে। ওর পিঠে ঝোলানো গোলাপি রঙের কার্টুন ব্যাগটা প্রতি কদমে দুলছে। তৃষার সাথে সাথে ও মেয়েটি ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। টুইঙ্কেলকে দেখা মাত্রই মেয়েটি বিরক্তিকর চরম সীমায় পৌঁছে নাক কুচকে অস্ফুট স্বরে বলল। উফ, আই গেন আনাদার চাইল্ড, কোয়াইট ইরিটেটিং। তৃষা হয়তো মেয়েটির কথাটা শুনতে পায়নি, নতুবা নিশ্চিত কিছু কড়া কথা শুনিয়ে দিত। তৃষা তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে দ্রুত এগিয়ে গিয়ে টুইঙ্কেলকে জাপটে ধরে কোলে তুলে নিল। ওর ঈষৎ ঘর্মাক্ত কপালে একটা গভীর চুমু এঁকে বলল। তুমি একাই চলে এলে কেন সোনা? বানিয়ে তো এক্ষুনি যাচ্ছিল তোমায় আনতে। টুইঙ্কেল ওর ছোট্ট হাত দুটো দিয়ে তৃষার গলা জড়িয়ে ধরে আদুরে ভঙ্গিতে বলল। মিস বললো তুমি পাশের ওই কফি শপে আছো, তাই আমি একাই চলে এলাম। পাপা বলছে না আমি এখন অনেক বড় হয়ে গিয়েছি। তৃষা হেসে ফেলল। ওকে নিয়ে আবার নিজের টেবিলে ফিরে এসে ওর পাশের খালি চেয়ারটায় বসিয়ে দিল। মেয়েটি তখনও ভ্রু কুঁচকে অবজ্ঞার দৃষ্টিতে টুইঙ্কেলকে পরখ করছিল। তৃষা টুইঙ্কেলের ব্যাগটা খুলে পানির বোতল বের করে দিতে দিতে বলল। মাম্মা, স্কুল থেকে এসেছো, হাত দুটো অনেক ডার্টি হয়ে আছে তোমার। চলো ওয়াশরুম থেকে বানিয়ে তোমার হ্যান্ড ওয়াশ করিয়ে আনি, তারপর আমরা খাওয়া দাওয়া করে বাসায় ফিরবো, ওকে? টুইঙ্কেল চট করে চেয়ার থেকে নেমে দাঁড়িয়ে পড়ল। বেশ আত্মবিশ্বাসের সাথে মাথা নেড়ে বলল। নো বানি, আমি নিজেই পারবো। পাপা বলেছে নিজের কাজ নিজেই শিখতে হয়। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। তৃষার কোনো বাধা না শুনেই টুইঙ্কেল সাবলীল ভঙ্গিতে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। তৃষা মুগ্ধ নয়নে ওর প্রস্থান পথের দিকে চেয়ে রইল। ঠিক তখনই বিপরীত দিক থেকে সেই মেয়েটির বিদ্রুপাত্মক কণ্ঠস্বর কর্ণগোচর হলো ওর। সিরিয়াসলি, ও কি সত্যিই তোমার মেয়ে? আই মিন, ও তোমাকে বানি বলে ডাকছিল কেন? মা হিসেবে তো সেই রেসপেক্টটা পাচ্ছ না মনে হচ্ছে। তৃষা মেয়েটির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ওষ্ঠাধরে এক চিলতে মৃদু হাসির স্ফোরণ বেশ শান্ত কণ্ঠে জবাব দিল। সম্পর্ক তো শুধু সম্বোধনে থাকে না, থাকে অন্তরের টানে। ও আমাকে ভালোবেসে যা খুশি ডাকতেই পারে, তাতে ওর মা হিসেবে আমার অস্তিত্ব বিন্দুমাত্র ম্লান হয় না। ও একদম ওর পাপার মতো স্বাধীন চেতা, তাই ওকে কিছুতেই বাধা দিই না আমরা। ওর পাপা মানে তোমার হাজবেন্ড? কি করেন তিনি? আই মিন, এই ভর দুপুরে তুমি কেন মেয়েকে নিতে এসেছো? সে আসেনি কেন? অ্যাকচুয়ালি উনি এখন আমাদের সাথে নেই, বিকজ উনি নেভি অফিসার, ক্যাপ্টেন আরজে এহসান। আর্য এহসান নামটা কর্ণগোচর হতেই মেয়েটি বিস্ফোরিত দৃষ্টিতে চাইল। অস্ফুট স্বরে বেশ চেঁচিয়ে বলল। হোয়াট? আর্য এহসান নামটা শোনার পর ওর চোখ মুখে ফুটে ওঠা তীব্র আতঙ্ক, অবিশ্বাসের মিশ্র অনুভূতিতে তৃষার বুকের ভেতরটা অকারণে ধক করে উঠল। তৃষা ভ্রু কুঁচকে কৌতূহলী দৃষ্টিতে চেয়ে শুধালো। আপনি কি ওনাকে চেনেন? ওনার নাম শুনে এমন রিয়েক্ট করলেন কেন? মেয়েটি এবার কাঁপা কাঁপা হাতে গ্লাস থেকে পানি খেলো। ওর আত্মম্ভরী ভাবটা এক নিমিষে কপূর্বের মতো উবে গিয়েছে। ও বিড়বিড়িয়ে নিজের মনেই বলতে লাগলো।
ইম্পসিবল। এটা কিভাবে সম্ভব? আর্য বিয়ে করেছে, তাও আবার তোমার মতো একটা বাচ্চা মেয়েকে। তৃষা এবার সোজা হয়ে বসল। ওর কণ্ঠস্বর কিঞ্চিত কঠোর হলো। আমি বাচ্চা কিনা সেটা বড় কথা নয়, আপনি কে? আর আমার স্বামীর ব্যাপারে আপনার মতো আপনার এত মাথা ব্যথা কেন বলুন তো সেটা? মেয়েটি এবার যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। ও শ্লেষাত্মক গলায় বলে উঠল। স্বামী? যে আর্য এহসান আমাকে ছাড়া পৃথিবীর অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারতো না, যে আর্যর প্রতিটি ধমনীতে শুধু আমার নাম ছিল, সে কিনা শেষে তোমাকে বিয়ে করলো। আমি মাহরিন, আমি ওর সেই একমাত্র ব্যক্তিগত নারী ছিলাম, যাকে ওর হৃদয়ের সিংহাসনে বসিয়েছিল। হ্যাঁ, আমি ওকে চিট করেছি, টাকার জন্য ওকে ছেড়ে এসেছি, কিন্তু আমি জানি আর্য আজও আমাকে ভুলতে পারেনি। ও অন্য কাউকে ভালোবাসতেই পারে না। মাহেরিনের প্রতিটি শব্দ যেন বিষাক্ত তীরের মতো তৃষার কানে বিঁধতে লাগল। তৃষা স্থানুর মতো স্থবির হয়ে বসে রইল। ওর মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। ওর সম্মুখে আর্য প্রথম ভালোবাসা দাঁড়িয়ে আছে। ভাবতেই গোটা দুনিয়া ওলটপালট হয়ে গেল তৃষার। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ ধনাঢ্য পৌর ব্যক্তিটি ফিরে এলেন। মাহেরিনের অস্থিরতা দেখে তিনি উদ্বিগ্ন হয়ে ওর কাঁধে হাত রাখলেন। কি হয়েছে ডার্লিং, তুমি এত উত্তেজিত কেন? মাহেরিন তখনও বিধ্বস্ত অবস্থায় দণ্ডায়মান, সম্মুখে নিজের অতীত তুলে আনতে। তবুও প্রস্থান পূর্ববর্তী সময়ে ও তৃষার উদ্দেশ্যে অবকাশ স্বরে বলল। লিসেন স্টুপিড গার্ল, রিয়েলিটি চেক নাও। আর্য তোমাকে কখনোই ভালোবাসবে না, দ্যাটস এ ফ্যাক্ট। ও লাইফ থেকে জাস্ট লিভ নাও। আই এম প্রিটি শিওর ও এখনও আমাকে পাগলের মতো ভালোবাসে। সেই লেভেলের প্যাশন ও তোমার জন্য কখনোই ফিল করবে না। সো এখনও সময় আছে, নিজের ফিউচার নিয়ে ভাবো আর এখান থেকে মুভ অন করো। বাই বেবি, চলো যাই। হ্যাঁ বেবি, চলো। মাহেরিনের বিষাক্ত শব্দগুলো তীরের মতো তৃষার মগজে বিঁধছে। ক্যাফের শীতাতাপ নিয়ন্ত্রিত স্থানেও তৃষার হৃদয় অবতারণা করছে এক অসহ্য দহনে। ধনাঢ্য পৌরের হাত ধরে মাহেরিন দর্প ভরে বেরিয়ে যেতেই তৃষা এক নিষ্প্রাণ পাথরের মূর্তির মতো টেবিলে স্থির হলো। ওর বাদামি চোখের মণিদ্বয় একরাশ শূন্যতায় আচ্ছন্ন। বুকের ভেতরটা ওলটপালট হয়ে যাচ্ছে। আর্যর নির্লিপ্ততা, ওর গম্ভীর চাহনি, প্রথম তৃষাকে মেনে নিতে না পারা, সব কিছুর পেছনে কি তবে মাহিরিনের প্রতি এই অবদমিত অনুরাগ কাজ করছিল? আচ্ছা, মাহিরিনের কথা কি সত্যি? আর্য কি সত্যি কোনো দিনই তৃষাকে ভালোবাসতে পারবে না? ওর মস্তিষ্ক হৃদয়ের সঙ্গে এক তমল বিদ্রোহের আহ্বান করল। ঠিক তখনই ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে ফুরফুরে মেজাজে ফিরে এলো ছোট্ট টুইঙ্কেল। তৃষার কাছে এসে ওর ওড়না ধরে টান দিয়ে বলল, মানি দেখো আমার হাতে কত ক্লিন হয়ে গিয়েছে, এবার ঝটপট খাবারগুলো দাও, আমার না খুব খিদে লেগেছে। তৃষার কানে যেন কোনো আওয়াজই পৌঁছাচ্ছে না। ও নিষ্পলক চোখে সামনের সাদা দেওয়ালটার দিকে তাকিয়ে আছে। টুইঙ্কেল অবাক হয়ে ওর মুখটা দুহাতে ঘুরিয়ে নিজের দিকে ফেরালো। কি হয়েছে বানি, তুমি কাঁদছো কেন? ওই আন্টিটা কি তোমাকে কিছু বলেছে? টুইঙ্কেলের ছোঁয়ায় সম্বিত ফিরল তৃষার। এক ঝটকায় নিজের চোখের কোণের অকাল অশ্রু মুছে ফেলল। সামনে পড়ে থাকা ধোয়া ওঠা কফি আর স্যান্ডউইচগুলোর দিকে ওর বিন্দুমাত্র রুচি নেই। ও অত্যন্ত যান্ত্রিকভাবে টুইঙ্কেলের ব্যাগটা কাঁধে ঝোলালো। ওর স্বর আজ বড্ড ধরা ধরা, বড্ড অচেনা। চলো টুইঙ্কেল, এখান থেকে যাই। ছোট টুইঙ্কেল অবাক হয়ে থালায় সাজানো স্যান্ডউইচগুলোর দিকে ইশারা করে বলল, কিন্তু বানি খাবারগুলো আমি তো একটাও খাইনি। বাসায় গিয়ে খেয়েও শোনা, আজ আমার শরীর বড্ড খারাপ লাগছে, চলো এখনই চলো। তৃষা কোনো উত্তরের অপেক্ষা করলো না। টুইঙ্কেলের নরম হাতটা শক্ত করে চেপে ধরে ও দ্রুত পায়ে ক্যাফের বাইরে বেরিয়ে এলো। ওর প্রতিটি পদক্ষেপে আজ একরাশ দ্বিধা আর রাজ্যের অভিমান। 15 মিনিটের ব্যবধানে তৃষারা সুখনীরে পৌঁছালো। বিপর্যস্ত পদক্ষেপে ড্রয়িং রুমে প্রবেশ করতেই তৃষার পায়ের গতি মন্থর হয়ে এলো। সোফায় বসে থাকা পরিচিত মুখটিকে দেখে ও নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারল না। শায়লা বেগম দীর্ঘ বিচ্ছেদের পর আজ হঠাৎ ভাবির এই আকস্মিক উপস্থিতিতে বড্ড বিস্মিত হলো তৃষা। এদিকে তৃষাকে দেখা মাত্রই সোফা থেকে লাফিয়ে উঠল দুটি কিশোর কিশোরী। পিপি পিপি বলে দৌড়ে এসে ওরা তৃষাকে জড়িয়ে ধরল। তৃষার বড় ভাইয়ের ছেলে আরিয়ান আর মেয়ে আরিশা। আরিশা এখন বেশ বড় হয়েছে। কিশোর সুলভ লাবণ্য ওর চোখে মুখে। আরিয়ানও তাগড়া কিশোর,
ওদের এই অকৃত্রিম ভালোবাসার স্পর্শে তৃষার বুকের ভেতর জমে থাকা কান্নার পাহাড়টা যেন আরও ভারী হয়ে উঠল। কিন্তু মাহিরিনের স্মৃতি ওকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে ও ঠিকঠাক আদরটুকুও করতে পারল না। শায়লা বেগম সোফা ছেড়ে ধীর পায়ে এগিয়ে এলেন। তৃষার ফ্যাকাশে মুখ আর চোখের কোণে জমে থাকা কালচে আভা দেখে তার বুকটা অজানা কারণে কেঁপে উঠল। অতি সাবধানে তৃষার কাঁধে হাত রেখে স্নেহমাখা কণ্ঠে বললেন, কেমন আছিস রে তৃষা? অনেকদিন পর দেখলাম তোকে, মুখটা কেমন শুকিয়ে আছে কেন? শরীর ঠিক আছে তো বোন? তৃষা অত্যন্ত যান্ত্রিকভাবে ভাবির হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। ওর কণ্ঠস্বর আজ ভীষণ অচেনা, বড্ড নিস্তেজ। ভালো আছি ভাবি, তোমরা হঠাৎ খবর না দিয়ে চলে এলে যে? তৃষার এই শীতল ব্যবহারে শায়লা বেগম কিঞ্চিত ব্যথিত হলেন ঠিকই, কিন্তু পরক্ষণে দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখনো আমার উপর রেগে আছিস না রে? জানি তোর সাথে যা করেছি তার জন্য মাপ চাওয়ার মুখ আমার নেই, কিন্তু বিশ্বাস কর তৃষা, আমার হাতে তখন আর কিছুই করার ছিল না। তোর ভাই খুব অসুস্থ, সারাদিন শুধু তোকে খুঁজে বেড়ায়, তোর নাম ধরে বিড়বিড়িয়ে কি যেন বলে। আমরা আসলে তোকে নিতে এসেছি রে তৃষা, তোর ভাই চাচ্ছে তুই অন্তত একবার গিয়ে ওর সামনে দাঁড়া। ঠিক তখনই রান্নাঘর থেকে জাহানারা বেগম বেরিয়ে এলেন আর দোতলা থেকে নামলেন আফজাল সাহেব। তাদের চোখে মুখেও একরাশ দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। আফজাল আহমেদ গম্ভীর স্বরে বললেন, তৃষামা, তোমার ভাবি সব খুলে বলেছেন আমাদের। তোমার ভাইয়ের অবস্থা নাকি খুব একটা ভালো নয়। রক্ত তো রক্তের টানই হয় মা। আমরা ভাবছিলাম তুমি যদি কয়েকদিনের জন্য ওদিকে ঘুরে আসতে। তৃষা কি যেন ভাবল, পরক্ষণে বিস্তর যান্ত্রিক স্বরে বলল, যাবো কি যাবো না সেটা পরে ভাবো, আগে ফ্রেশ হয়ে নি। বলেই তৃষা কারো দিকে না তাকিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। ওর প্রতিটি পদক্ষেপে আজ একরাশ ক্লান্তি। ঘরের দরজাটা সজোরে বন্ধ করে ও পিঠ দিয়ে দরজার ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। অন্ধকার ঘরে ও কানে শুধু বাজছে। আর্যর প্রতিটি ধমনীতে শুধু আমার নাম ছিল। তৃষা বিছানায় ধপ করে বসে পড়ল। ওর বুকের ভেতরটা অজানা কারণে হাহাকার করে উঠল। যদি মাহিরিনের কথাই সত্যি হয়, যদি আর্য সত্যি কোনোদিন ওকে ভালোবাসতে না পারে, তাহলে তৃষার কি হবে? অশ্রুর লোনা স্রোত বাধা মানল না আজ। দু চোখের কোণ বেয়ে অবিরল পতিত অভদ্র নোনাজল তৃষার গাল ভিজিয়ে দিল। বুকের ভেতরটা ফেটে যাওয়ার উপক্রম হতেই ও কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে নিল। ব্যাকুল হৃদয়ে আর্যর নাম্বারে ডায়াল করলো তৃষা। একবার, দুবার, তিনবার, না ওপাশ থেকে কোনো সাড়া নেই। মা সাগরে ডিউটির ব্যস্ততায় আর্য হয়তো ফোনটা স্পর্শ করার সুযোগও পাচ্ছে না। তৃষা উন্মাদের মতো আরও কয়েকবার চেষ্টা করলো, কিন্তু প্রতিবার ওই যান্ত্রিক কণ্ঠস্বরের নিস্তব্ধতা ওর বিরহকে আরও গাঢ় করল। অভিমানে বুক ফুলিয়ে ফোনটা বিছানায় সরে ফেলে দিল ও। নিজের বিদীর্ণ প্রতিচ্ছবি আড়াল করতে আর মনের দহন শীতল করতে ও দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে ঝর্ণার শীতল ধারার নিচে নিজেকে সঁপে দিল। ঘড়ির কাঁটা নিরন্তর ঘুরে চলছে, কিন্তু তৃষার জন্য সময় যেন স্থির হয়ে জমে আছে ঝর্ণার সেই শীতল জলধারার নিচে। প্রায় ঘন্টাখানেক পর ও ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো। ওর অবয়বে এক বিষণ্ণ সুচিতার প্রলেপ। পরনে সিক্ত বসন বদলে একখানা শুভ্র শ্রুতি শাড়ি গায়ে জড়ালেও মনের দহনে যেন প্রশমিত হয়নি। ওর ডাগর বাদামি চোখ দুটো অতিরিক্ত কান্নায় জবা ফুলের ন্যায় টকটকে রক্তিম বর্ণ ধারণ করেছে, যা ওর ফর্সা মুখশ্রীতে এক করুণ সৌন্দর্যের অবতারণা করছে। পিঠের ওপর ছড়িয়ে থাকা অবিন্যস্ত কেশরাজ হতে তপ্ত অশ্রুর ন্যায় টুপটুপ করে জল গড়িয়ে পড়ছে মেঝেতে। তৃষা দর্পণের সম্মুখে দাঁড়িয়ে নিজের বিধ্বস্ত প্রতিচ্ছবিটা একবার দেখল। ঠিক তখনই বিছানার উপর হয়ে থাকা ফোনটা তীব্র আর্তনাদ করে কেঁপে উঠল। স্ক্রিনে জ্বলজ্বল করছে সেই কাঙ্ক্ষিত নামটা। তৃষার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে পরক্ষণে উন্মাদ অশ্বের বেগে ছুটতে আরম্ভ করল। ও কাঁপা কাঁপা আঙ্গুলে ফোনটা হাতে নিল। একরাশ অভিমান আর অভিযোগের পাহাড় গলার কাছে এসে দলা পাকিয়েছে। ও ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আর্যর সেই অতি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। তৃষা, অনেকবার কল করেছিলে, আমি তখন একটা ইম্পর্টেন্ট ব্রিফিংয়ে ছিলাম, তো রিসিভ করতে পারিনি। আর ইউ ওকে? আর্যর কণ্ঠের সেই স্বাভাবিকতা শুনে তৃষার কান্না যেন আরও দ্বিগুণ বেগে বাঁধ ভাঙতে চাইল। ও কোনোমতে নিজের কণ্ঠস্বর স্থির রাখার বৃথা চেষ্টা করে অত্যন্ত ক্ষীণ স্বরে বলল, আছি। তৃষার গলার সেই অস্ফুট কম্পন আর্যর তীক্ষ্ণ শ্রবণেন্দ্রিয় এড়িয়ে যেতে পারল না। ওপাশ থেকে আর্যর কণ্ঠস্বর মুহূর্তেই গম্ভীর থেকে উদ্বিগ্ন হয়ে উঠল। তৃষা, তোমার গলার স্বর এমন লাগছে কেন? কাঁদছো তুমি? কি হয়েছে?
বাসায় গিয়ে কিছু বলেছে? টেল মি তৃষা, আই এম লিসেনিং। তৃষা এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। ও এক হাতে নিজের ওষ্ঠাধর চেপে ধরল যাতে কান্নার শব্দ ও পাশে না পৌঁছায়। এদিকে ওর এমন আচরণে আর্য উন্মাদ হয়ে উঠেছে। ও বারংবার শুধাচ্ছে। টেল মি, প্লিজ টেল মি মাই লাভ, হোয়াট হ্যাপেন্ড? সুস্থ লাগছে তোমার? বলো না জান পাখি। আর্যর কণ্ঠস্বর তৃষার কর্ণকুহর অবধি পৌঁছালো কিনা বলা দেয়। শত সহস্র মধুর সম্বোধন আর উৎকণ্ঠার সুরগুলো আজ তৃষার কাছে কেবলই অস্পষ্ট গুঞ্জনের ন্যায় শ্রুত হচ্ছে। দু চোখ ভরা শূন্যতায় ও সম্মোহিতের ন্যায় সমস্ত নীরবতা চূর্ণ করে কাঁপা কাঁপা কণ্ঠে শুধালো অমূল প্রশ্ন। ডু ইউ লাভ মি ক্যাপ্টেন? আকস্মিক তৃষার এমন প্রশ্নে হতভম্ব হয়ে গেল আর্য। ও নিশ্চিত হতে বলল। তৃষা? তৃষা এবার উন্মাদের ন্যায় আওড়ালো। প্লিজ ক্যাপ্টেন, প্লিজ টেল মি। তৃষার কাকুতি ভরা কণ্ঠে আর্য অপ্রস্তুত স্বরে বলল। অ্যাকচুয়ালি তৃষার কর্ণকুহরে আর্য দ্বিধাগ্রস্ত অ্যাকচুয়ালি শব্দটা তপ্ত সীসার মতো বিঁধল। মাহিরিনের সেই বিষাক্ত অট্টহাসি আর বলা কথাগুলো মুহূর্তেই ওর মস্তিষ্কে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। আর্য হয়তো আরও নিগুড় কোনো অনুরাগের ব্যাখ্যা দিতে চেয়েছিল, হয়তো বলতে চেয়েছিল তৃষা তার অস্তিত্বের রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকা এক অবিনশ্বর নেশা। কিন্তু অভিমানে অন্ধ তৃষা সেই অবকাশটুকু দিল না। তৃষার ওষ্ঠ ধরে এক তরুণ তাচ্ছিল্য ভরা হাসির রেখা ফুটে উঠল। ও রুদ্ধ কণ্ঠে বলল। থাক, আর কিছু বলতে হবে না আপনাকে। আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। বলেই তৃষা এক ঝটকায় কলটা বিচ্ছিন্ন করে দিল। ফোনের নিস্তেজ পর্দার দিকে চেয়ে ও ফুঁপিয়ে কেঁদে উঠল। চোখের সামনে এক নিমিষেই ওর তিল তিল করে গড়ে তোলা বিশ্বাসের অট্টালিকাটি তাসের ঘরের ন্যায় ভেঙে পড়ল ওর। ভাবি, আমি তোমাদের সাথে গ্রামে ফিরতে চাই। নিস্তব্ধ ড্রয়িং রুমের সিঁড়ির ওপর থেকে ভেসে আসা তৃষার ভারী কণ্ঠস্বর মুহূর্তেই সবার দৃষ্টি ঊর্ধ্বমুখী করে দিল। তৃষা ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। কার্নিয়ার চারপাশে শুভ্র শস্যতা আজ রক্ত জবার ন্যায় রক্তিম বর্ণ ধারণ করেছে ওর। সবার সকশিত দৃষ্টির মাঝেই তৃষা সরাসরি শায়লা বেগমের সামনে এসে দাঁড়িয়ে বলল। ভাবি, আমি তোমাদের সাথে গ্রামে ফিরতে চাই এক্ষুনি। উপস্থিত সবাই যেন বিনা মেঘে বজ্রপাতের সম্মুখীন হলেন। শায়লা বেগম অবিশ্বাস্য কণ্ঠে শোধালেন। সত্যি যাবি তৃষা? তুই তো বললি। তৃষা ম্লান হেসে উত্তর দিল। রক্তের টান তো অগ্রাহ্য করা যায় না ভাবি। ভাইয়া অসুস্থ, এখন আমার ভাইয়ার পাশে থাকাটাই উচিত। জাহানারা বেগম উদ্বিগ্ন হয়ে এগিয়ে এলেন। তৃষামা, তুই এভাবে হুট করে আর্যর সাথে কথা বলেছিস একবার? তৃষার বুকটা আর্যর নাম শুনেই বিদীর্ণ হয়ে উঠল, কিন্তু ও নিজেকে সামলে নিয়ে ভীষণ শান্ত স্বরে বলল। সবাই সব কথা জানে না আম্মু, আর আমার যাওয়ার সিদ্ধান্তটা একান্তই আমার। আফজাল আহমেদ জাহানারা বেগমের দিকে তাকিয়ে বললেন। যেতে চাইছে যখন যেতে দাও, ওর মনটা ভালো নেই মনে হচ্ছে। আর আর্যটাও নেই এখানে, অনেকদিন হলো। ওকে যেতে দাও, হয়তো কয়েকদিন নিজের শিকড়ে থাকলে শান্তি পাবে। ঠিক তখনই ছোট্ট টুইঙ্কেল দৌড়ে এসে তৃষার কোমর জড়িয়ে ধরল। ওর বড় বড় চোখে নোনা জল টলমল করছে। মানে আমাকেও সাথে নিয়ে যাবে তো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তৃষা টুইঙ্কেলের মাথায় হাত রাখতে গিয়েও থমকে গেল। আফজাল আহমেদ এবার গম্ভীর স্বরে বললেন। না দাদু ভাই, তুমি যেতে পারবে না। দুদিন পরেই তোমার হাফ ইয়ারলি পরীক্ষা। সবচেয়ে বড় কথা, এটা তোমার জীবনের প্রথম পরীক্ষা দাদু ভাই। এই সময় পড়াশোনা ফেলে বাইরে যাওয়া একদম চলবে না। ছোট্ট টুইঙ্কেল কিঞ্চিত ঠোঁট উল্টালো। তৃষার নিজেরও ইচ্ছা করছে না টুইঙ্কেলকে রেখে যেতে, তবে ও মাহিরিনের দেওয়া দহনে আজ এতটাই দগ্ধ যে আপাতত সবকিছু থেকে দূরে পালাতে চাইছে। ও যান্ত্রিকভাবে শায়লা বেগমের দিকে ফিরে বলল। তোমরা ব্যাগ গুছিয়ে নাও ভাবি, আমি রেডি হয়ে আসছি। শায়লা বেগম কিছু বলতে গিয়েও থামলেন। এমনিতেও উনি তো তৃষাকেই নিতে এসেছেন। মেয়েটা এত দ্রুত রাজি হয়ে যাবে সেটা ওনার ভাবনার বাইরে ছিল। যাই হোক, বিনা বিঘ্নতায় কাজটা সম্পূর্ণ হচ্ছে। ও যেতে চাইছে এই অনেক। উনি আর তৃষাকে বেশি ঘাটালেন না। এদিকে তৃষার সংযোগ বিচ্ছিন্ন করাতেই আর্যর বুকের ভেতরটা অজানা আশঙ্কায় দুমড়ে মুচড়ে উঠল। উন্মাদের মতো ও বারবার ডায়াল করতে লাগলো, কিন্তু প্রতিবারই ওপাশ থেকে সুইচ অফ বার্তাটি ওর ধৈর্যকে অগ্নিদগ্ধ করল। এক অসহ্য হাহাকারের তীব্র আক্রোশে আর্যর নিজের হাতের মুঠোফোনটি সজোরে দেয়ালে ছুঁড়ে মারল। যান্ত্রিক যন্ত্রটি মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে আশ্রে পড়ল। শব্দ শুনেই পার্শ্ববর্তী কেবিন হতে ফরহান হন্তদন্ত হয়ে ছুটে এলো। কেবিনের শ্রীহীন দশা আর আর্য রক্তবর্ণ চোখ দেখে ও স্তব্ধ হয়ে কম্পিত স্বরে শুধালো। হোয়াট হ্যাপেন আর্য?
আর্য বিধ্বস্ত ভঙ্গিমায় ওর দিকে চাইল। একে একে সবটা খুলে বলল ফারহানকে। সমস্ত কিছু শোনা শেষে ফারহান বড্ড বিচলিত হলো। কপালে হাত দিয়ে অস্ফুট স্বরে বলল, আর ইউ ক্রেজি আর্য? সেফ একটা অ্যাকচুয়ালিতেই সব শেষ করে দিলি। ওয়াই ডু ইউ মেস আপ দিস অপরচুনিটি? তুই তো জানিস ও কতটা ইমোশনাল। একবার আই লাভ ইউ বললে কি এমন মহাভারত অশুদ্ধ হতো তোর? আর্য ফারহানের কলার চেপে ধরে অবর্ণনীয় হাহাকার মিশ্রিত কণ্ঠে উন্মাদের মতো চিৎকার করে উঠল। I can't lose her, Farhan. I just can't. She's my oxygen. ওকে হারালেই আর্য এসান জীবন্ত লাশ হয়ে যাবে। I'm helpless, Farhan. Please help me. ফারহান ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলল, তখন তোর বলতে কি হয়েছিল? এখন নাটক করস কে? আমি এখন একদমই প্রস্তুত ছিলাম না। ও একদম হুট করেই বলেছে। আমি তো ফিরে ওকে বলতাম সব, কিন্তু কিন্তু কি? আগের দিনই তো আমার সামনে কত কথা বললি, সেগুলোই বলতি ওকে। ইট ওয়াজ ইম্পসিবল। বাট হোয়াই? আর্য ধপ করে বিছানায় বসে পড়ল। ওর কিছু একটা হয়েছে ফারহান। সামথিং রং উইথ হার। আই নো হার ভেরি ওয়েল। ও এমন করতেই পারে না। আই এম ড্যাম শিওর সামথিং রং উইথ হার। ফারহান আর্যর বলিষ্ঠ কাঁধে হাত রেখে ওকে শান্ত করার বৃথা চেষ্টায় ধীর গলায় বলল, রিল্যাক্স দোস্ত, আমি আছি তো। এভরিথিং অল রাইট। আর্য এবার ফারহানের দিকে মরিয়া দৃষ্টিতে তাকালো। পরক্ষণে পেশাদারি তীক্ষ্ণ চোয়ালে আর্য বলল, নো ফারহান, কিচ্ছু ঠিক নেই। আই নিড ইমিডিয়েট লিভ। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য প্রোটোকল। আমাকে যেভাবেই হোক সামনে 2 দিনের ভেতরে ঢাকা পৌঁছাতে হবে। অভিমান করে কোথাও হারিয়ে যাবে। আমি সেটা হতে দেব না। আই হ্যাভ টু স্টপ হার রাইট নাও।